হঠাৎ করে কালেমা লেখা পতাকা, সাদা কালো পতাকা বলা হচ্ছে সেটি আবার হামাসের সাথে সম্পৃক্ততা আছে, আল কায়দার সাথে মানে সামঞ্জস্য আছে আরকি পতাকাগুলোর এরকমটা বলা হচ্ছে। হিজবুত তাহরির সাথে সামঞ্জস্য আছে এরকম বলা হচ্ছে। এই ধরনের পতাকা নিয়ে যারা বিভিন্ন রকমের বিপ্লবী স্লোগান দেন, এদেরকে অনেক সময় জিজ্ঞাসাবাদে দেখা গেছে যে এরা খুব বেশি কিছু জানেন না। হুম, হুম। এবং আরো রহস্যজনক ব্যাপার হচ্ছে অনেক সময় এদের কাছ থেকে নানা রকমের বোমা তৈরির সরঞ্জাম বা নানা ধরনের অস্ত্র পাওয়া গেছে বলে আমরা শুনেছি, যেগুলোর অরিজিন কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কোনো না কোনো ভাবে ইন্ডিয়া বা ইসরায়েল তো এগুলো। ২ বছর হয়ে গেল জুলাই অভ্যুত্থানের। আম নিশ্চয়ই অনেক প্রত্যাশা নিয়ে তখন একটা অভ্যুত্থানে সবাই ছিলাম বা সবার সমর্থন ছিল। সেখানে এই ২ বছর পরে সেই প্রত্যাশার জায়গায় কি মানে কোথায় আপনি মনে হচ্ছে যে প্রত্যাশার ১০ এ প্রত্যাশার পূরণ হলো কত? আপনার যদি নাম্বার দিতে বলি। পরাজিত পক্ষ যদি সারাক্ষণ আপনাকে হুমকি দিতে থাকে তখন আপনি কিভাবে রিকনসিলিয়েশনের পথটা উন্মুক্ত করবেন? আপনি দেখেন শেখ হাসিনাও অনবরত হুমকি দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ পন্থী লেখকরা বিভিন্নভাবে তারা এক ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, যার কারণে এই জায়গাটা থামানো যাচ্ছে না। যাচ্ছে। আসলে দেখা যাচ্ছে যে তারা নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা লেখনীতে নানান রকম হুমকি-ধামকি বা অশ্লীল শব্দেরও ব্যবহার করছেন। কিন্তু যখন আসলে অ্যা মানে তাদের সম্পৃক্ততা ছাত্রলীগ সম্পৃক্ততা বা আওয়ামী লীগ সম্পৃক্ততায় আ মানুষের বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখলের খবর পাওয়া যাচ্ছে বা এমনকি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, কখনো বা তুরাগে লাশ পাওয়া যাচ্ছে, কখনো ডিবি হেফাজতে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মানে এরকম ২-১ টা ঘটনা যখন ঘটে যাচ্ছে, আ মানে তখন তো সেটার একটা ভ্যালিডিটি হয়ে যায় কিনা যে মানে তারা এতটাই নির্যাতিত এই জিনিসটা তারা পোর্ট্রে করার সুযোগ পায় কিনা যেন প্রশ্ন হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, সেই আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনো দিন রাজনীতি করতে পারবে না। জুলাই জাতীয় সম্মেলনের আয়োজনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যেখানে দিল্লিতে আশ্রিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলছেন এ বছরই দেশে ফেরার কথা। আসলেই কি আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, নাকি সক্রিয় রাজনৈতিক দলগুলোর জন্য তারা নতুন করে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে? আওয়ামী পন্থী বলে পরিচিত সাংবাদিকরা ভুয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারা ভোগ করলেও সেসব গণমাধ্যমের মালিকরা এবং ব্যবসায়ী নেতারা ঠিকই আছেন নিরাপদে। তাহলে কি সংসদে হাসনাত আব্দুল্লাহর আন্ডার টেবিল সমঝোতার অভিযোগই সত্য? তবে কি জুলাইকে ঘিরে চলছে আন্ডার টেবিল সমঝোতা বা সুবিধার রাজনীতি? দেশের রাজনীতির পালাবদলে বদলেছে আন্তর্জাতিক সমীকরণ। প্রধানমন্ত্রীর চীন সফরের পর চীনা রাষ্ট্রদূত সম্প্রতি ভারতকে ইঙ্গিত করে বলেছেন যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। অন্যদিকে ভারত বলছে চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ নজরদারিতে রাখছে তারা। আর ছড়ি ঘোরানো যুক্তরাষ্ট্রের নজরদারি তো আছেই। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়তে যাচ্ছে না তো বাংলাদেশ? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন, আপনাকে অনেকদিন পর। জি, অনেকদিন পর অনেক ধন্যবাদ আপনি সময় দিয়ে যুক্ত হয়েছেন। আমি কথা বলতে চাই জুলাই আন্দোলনের ২ বছর পূর্তি হলো। আন্দোলনে কি প্রত্যাশা ছিল, সেখান থেকে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো আপনার কাছ থেকে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। তবে শুরু করি আরেকটা অন্য বিষয় দিয়ে। সেটি হচ্ছে যে মানে খবরটা কিছুক্ষণ আগে দেখছিলাম যে দেশীয় গণমাধ্যমে খুব অল্প হলেও কিছু আসছে এবং কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়গুলো আসছে যে বাংলাদেশে এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে সচরাচর ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা ওড়ে সেটার বিরোধিতা করে কালেমা খচিত পতাকা সেটি উত্তোলন করা হচ্ছে এবং সেটির বেশ একটা বিস্তার এইটুক সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এই বিষয়ে প্রশাসন বলছে তারা খতিয়ে দেখছে। যেই গণমাধ্যমটি ১ম এ খবর করেছে মানে নিউজ করেছে এটা নিয়ে, আ বিবিসি তার প্রতিবেদন দেখাচ্ছে যে সেই গণমাধ্যমটি নানান রকম হুমকির শিকার হচ্ছে। তারা এমনকি মৃত্যুর হুমকিরও শিকার হচ্ছে। আপনার একটু পর্যালোচনা জানতে চাই এই বিষয়ে। হঠাৎ করে কালেমা লেখা পতাকা, সাদা কালো পতাকা বলা হচ্ছে সেটি আবার হামাসের সাথে সম্পৃক্ততা আছে, আল কায়দার সাথে মানে সামঞ্জস্য আছে আরকি পতাকাগুলোর এরকমটা বলা হচ্ছে। হিজবুত তাহরির সাথে সামঞ্জস্য আছে এরকম বলা হচ্ছে। আপনার পর্যালোচনা কি? কি মনে হয় এটি কি অ্যা শুনি আপনার পর্যালোচনা কি? হ্যাঁ, আসলে মাঝে মাঝে এই ধরনের কিছু জিনিস আমি দেখি যে খুব আলোচনায় আসে এবং কেউ কেউ এই ধরনের কার্যক্রমগুলো করেন আর কি। তো একটা বিশেষ পতাকা আছে আল কায়েদার বা এরকম আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো একটা পতাকার সাথে মিল রেখে এরকম একটা পতাকার কথা বলা হয় যে এটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যাদের সন্ত্রাসবাদের সাথে আছে তাদেরই একটা পতাকা এভাবে। এই জিনিসগুলো অতীতেও আমরা দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর যখন ফ্যাসিবাদী
শাসন ব্যবস্থা ছিল, তখন আমরা দেখেছি হঠাৎ হঠাৎ এই এই ধরনের কিছু তৎপরতা তৈরি হয় এবং এটাকে জঙ্গিবাদ বা উগ্রবাদের সাথে মানে লিঙ্ক করে নানা ধরনের ধরপাকড় অতীতে হয়েছে আমরা দেখেছি। তো প্রত্যেকবারই এই জিনিসটা মনে হয় যে বাংলাদেশে তো ধরেন একটা রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে এবং সেখানে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের পলিটিক্যাল প্রসেসের সাথে যুক্ত। বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক দলের সংখ্যা, নিবন্ধিত দলের সংখ্যা প্রায় 10-12টির মতো আছে, আমি হয়তো কম বেশি হতে পারে, এবং এরা সবাই ডেমোক্রেটিক প্রসেসের সাথে নির্বাচনী ব্যবস্থার সাথে জড়িত। এর বাইরে এই ধরনের তৎপরতাগুলোকে কিন্তু অনেকেই সন্দেহের চোখে দেখেন যে এটা কি পরিকল্পিত, বা বাংলাদেশে জঙ্গিবাদ আছে, বাংলাদেশে ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদের সাথে কানেক্টেড লোকেরা আছে, এই জিনিসগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য মাঝে মাঝে এই জিনিসগুলো করা হয়। তো দুটো প্রশ্ন, এটা কি একটা রিয়েল নাকি এটা কারো দ্বারা সৃষ্ট? তো অতীতে বহু জায়গায় এরকম তদন্ত করে দেখা গেছে যে যে অভিযোগগুলো দেওয়া হয়েছিল সেগুলো সত্য না। অনেক সময় দেখা গেছে যে অপরিচিত লোকদেরকে ধরে এনে তাদেরকে জঙ্গি হিসেবে বিভিন্ন জায়গায় প্রজেক্টেড করা হয়েছে, এবং এই ধরনের পতাকা নিয়ে যারা বিভিন্ন রকমের বিপ্লবী স্লোগান দেন এদেরকে অনেক সময় জিজ্ঞাসাবাদে দেখা গেছে যে এরা খুব বেশি কিছু জানেন না। এবং আরো রহস্যজনক ব্যাপার হচ্ছে অনেক সময় এদের কাছ থেকে নানা রকমের বোমা তৈরির সরঞ্জাম বা নানা ধরনের অস্ত্র পাওয়া গেছে বলে আমরা শুনেছি, যেগুলোর অরিজিন কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কোনো না কোনোভাবে ইন্ডিয়া বা ইসরায়েল এগুলোর সাথে অরিজিন ওখান থেকে আসছে। তো আমি যেটা মনে করি, বাংলাদেশে 20 কোটি মানুষের দেশ, এখানে নানা রকম তৎপরতা থাকবে, নানা ধরনের যেমন এই যে আপনি তো একটু আগে বললেন যে আমাদের এখানে ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে এক ধরনের উন্মাদনা আছে। ফুটবল নিয়ে তো গতকালকে আমি দেখলাম যে মোহাম্মদপুরে একজন মারাও গেছেন সংঘর্ষে। বেশ তো কয়েকজন মারা নানা গেছে। ধরনের 23 জনের মতো মানে সম্ভবত এর আগের বিশ্বকাপের কথা বলছি। মানে বাংলাদেশে প্রতিবারই জি বিশ্বকাপ জি, নিয়ে মানুষ মারা যায়। তো এগুলোকে আমি মেইন স্ট্রিম প্রবণতা আকারে দেখতে চাই না। ফুটবল নিয়ে উন্মাদনা আছে, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের হাস্যরসাত্মক ঘটনা আছে, কিন্তু আহ, মানে এটা এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু একেবারে হিংসাত্মক পর্যায়ে যাওয়া বিষয়টা কখনোই মেইন স্ট্রিম প্রবণতা না, মেইন স্ট্রিম নিশ্চয়ই। আচরণও না। কিন্তু ধরেন ঠিক। বিরোধী দলের নেতৃত্বে যারা আছেন মানে আপনাদের জোটের নেতৃত্বে আছে মানে নেতৃত্বে না বলে মূল দল হচ্ছে জামায়াতে ইসলামী। সেই জামায়াতে ইসলামী একটা ইসলামিক দল। যেহেতু মানে একটা ইসলামের পতাকা হিসেবে অনেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। কালেমা লেখা পতাকা একটা ধর্মীয় মূল্যবোধের জায়গায় আছে। মানে ইসলামিক দলগুলোর কি এ বিষয়ে একটা অবস্থান পরিষ্কার করা উচিত কিনা? যাতে সন্দেহ আপনি যে বলছিলেন একটা সন্দেহ বা একটা গ্রে এরিয়া যেন তৈরি না হয় সেজন্য? হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সবাই মিলে একসাথে বসে এই জিনিসটার ব্যাপারে বক্তব্য আসলে ভালো হয়। আর এমনি আমার যেটা মনে হয়, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন বিএনপিকে এক ধরনের প্রজেক্ট করানোর চেষ্টা করা হয় যে বিএনপি এক ধরনের মানে ধর্মীয় দলগুলোকে এক ধরনের মানে প্রশ্রয় দেয়, বা ধর্মীয় দলগুলো এক ধরনের মানে এটাকে কি বলা যায়, উগ্রবাদী দলগুলোর এক ধরনের উন্মেষ ঘটে, এই ধরনের একটা বিএনপিকে কালার করার জন্য বা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের মূলধারার আলেম ওলামা, ইসলামিক দল, ইভেন অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে এই জায়গাটায় স্ট্রং একটা পজিশন নেওয়া দরকার। ইভেন আমি মনে করি মিডিয়ারও এখানে দায়িত্ব আছে। কে কোথাও একটা পতাকা উড়ালো, এটাকে খুব বেশি মেইন স্ট্রিমে আলোচনায় আনাটা ঠিক না। আনলে হবে কি, এরা আরো উৎসাহ পায়, ওরা মনে করে যে আমরা তো ফোকাস পাচ্ছি। তো এই ধরনের মানে কিন্তু একেবারে এখন তো আসলে যেগুলো খুব সামাজিক বেশি যোগাযোগ মাধ্যম অনেক বিস্তৃত। অনেক তাদের রিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো বায়তুল মোকাররমের সামনে যখন একটা প্ল্যাকার্ড নিয়ে মিছিল হচ্ছে পতাকা উড়িয়ে বা যুবকরা যখন বিভিন্ন জায়গায় এরকম সাদা পতাকা নিয়ে একটা বড় মিছিল করছে মোটরসাইকেলে চড়ে বা বিভিন্ন যাত্রাবাড়ি, ফ্লাইওভার ইত্যাদি জায়গায় যখন বিভিন্ন জায়গায় হচ্ছে। এমন তো না যে একটা জায়গায় ঘটেছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটে চলেছে। কেউ আবার গালিগালাজ দিয়ে স্লোগান দিচ্ছে, হাতে কালেমা খচিত পতাকা। সেগুলো তো ভাইরাল হচ্ছে। এগুলো মূলধারার গণমাধ্যমে আসে না। মানুষের মধ্যে তো এগুলো যাচ্ছে। না, একটা হচ্ছে কালেমা খচিত পতাকা তো এমনি আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, মাজার গুলোতে এমনিই থাকে। আমি যে একটা বিশেষ পতাকার কথা বলছি, হুম, হ্যাঁ, একটা সাদা পতাকার মধ্যে বা কালো অক্ষরের ওই একটা বিশেষ পতাকার কথা বলছি। কলেমা ক্যালিগ্রাফি খচিত আচ্ছা। পতাকা নিয়ে তো, কালেমা খচিত পতাকা নিয়ে তো কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে ওই আল কায়েদা বা জঙ্গিবাদের সাথে রিলেট করে এক ধরনের একটা পতাকা আছে, সেটাকে নিয়েই
প্রশ্ন আর কি। তো আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে এগুলো বিভিন্ন জায়গায় করা হচ্ছে, দু চারটা জায়গায় যদি এটা তদন্ত করে দেখা যায় যে এটা কি রিয়েল কোনো কিছু, না এটা কোনো এজেন্সি বা কারো দ্বারা প্রভোগ করা হচ্ছে, আমার কাছে এটাকে সবসময় মনে হয়েছে যে এটা একটা প্রভোকেশন। হঠাৎ হঠাৎ করে এগুলো হয়, আপনি দেখবেন আবার কিছুদিন এগুলো কোনো খোঁজ খবর থাকবে না। রিসেন্টলি যেহেতু আমাদের দেশে সাম্প্রদায়িক কিছু ইস্যু সামনে এসেছে, ভারতে এক ধরনের উত্তেজনা, বিভিন্ন লোক মানে মুসলিম জনগোষ্ঠীকে ধরে বাংলাদেশে মাইগ্রেট করে দেওয়ার, বাংলাদেশে পোষিন করার একটা প্রবণতা চলছে। সেখানে কিছু উত্তেজনাকর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এসেছে। বাংলাদেশেও এই কয়েকদিন আগে আপনি দেখবেন যে ঝিনেদা বা বিভিন্ন অঞ্চলে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তো এই জিনিসগুলোকে রিলেট করার জন্য এটার একটা যোগসাজশ থাকতে পারে। আমার মনে হয় যে প্রশাসনের বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে, তাদের উচিত হবে এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে না এটা স্বতঃস্ফূর্ত বিষয়, এটা আমার মনে হয় তদন্ত করে ওনারা দেখতে পারেন, দেখা উচিত আর কি। জি, নিশ্চয়ই। সেটি তো বটেই। কিন্তু এই তদন্তের জায়গায় বিভিন্ন অনেকগুলো প্রশ্ন হয়তো সামনে করব। তদন্ত করে দেখে অনেক কিছু বিষয় আর কিছু জানা যায় না। আমি আপনার কাছে একটু এবারে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আসি। ২ বছর হয়ে গেল জুলাই অভ্যুত্থানের। আম নিশ্চয়ই অনেক প্রত্যাশা নিয়ে তখন একটা অভ্যুত্থানে সবাই ছিলাম, বা সবার সমর্থন ছিল। সেখানে এই ২ বছর পরে সেই প্রত্যাশার জায়গায় কি মানে কোথায় আপনি মনে হচ্ছে যে প্রত্যাশার ১০ এ প্রত্যাশার পূরণ হলো কত? আপনার যদি নাম্বার দিতে বলি। তারপরে একটু আসলে উদ্দেশ্য নিয়েও কথা বলব। জুলাই অভ্যুত্থানটা অ্যাকচুয়ালি আমরা তো বলি যে ৩৬ জুলাই বা ৩৬ দিনের একটা কম্প্যাক্ট লড়াইয়ের কথা। আর এর বাইরে আমাদের দীর্ঘ ১৫-১৬ বছর ধরে এক ধরনের লড়াই ছিল যেটা গণতন্ত্র বা ভোটাধিকার বা আরো অন্যান্য বিষয়, যে দেশে লুটপাট, খুন, রাহাজানি বিস্তৃত ছিল। এগুলো সার্বিক বিষয়ে আমরা সরকার পতনের একটা আন্দোলন বারবার উঠেছিল প্রত্যেক ইলেকশনকে কেন্দ্র করে। জুলাইতে আন্দোলনটা শুরু হয়েছিল একটা প্রতীকী, একটা কোটা সংস্কার আন্দোলন ১৮তে হয়েছিল। এই ১৮র কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন মানে স্বৈরশাসক শেখ হাসিনা উনি কোটা বাতিল করে দিয়েছিলেন। ১৮ সালের যে আন্দোলনটা হয়েছিল ওটা কিন্তু কোটা বাতিলের আন্দোলন ছিল না, ওটা ছিল কোটা সংস্কারের আন্দোলন। তো কোটা যখন বাতিল করে দেওয়া হয়, আহ, এটা নিয়ে আর এটা এটা মানে মোটামুটি স্থিমিত হয়ে যায়, আন্দোলনটাও ঠিক হয়ে যায়, সব ছাত্ররা আবার এটাকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু হঠাৎ করে ২৪-এ আপনি আপনার মনে থাকার কথা যে আদালতের মাধ্যমে এটাকে সামনে আনা হয়েছে যে কোটা বাতিলের যে সিদ্ধান্ত সেটাই আদালত বাতিল করে দিয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আন্দোলনটা শুরু হয়। ওই আন্দোলনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিকই এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে দেখা গেছে যে এই আন্দোলনটাকে দমন করতে গিয়ে একেবারে মানে এরপরে নানা উস্কানি, এখানে ধরেন ছাত্রদেরকে বলা হয়েছে রাজাকারের নাতিপুতি, এটা একটা ট্রিগার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে ছাত্রলীগের নির্মম নির্যাতনের দৃশ্য, ঘটনাগুলো আস্তে আস্তে ছড়াতে থাকে এবং এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, ছাত্ররা ঢাকা একটা প্রশ্ন ব্লকেটের কিন্তু ডাক এখানে দেয়। করা হয়। নিশ্চয়ই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বলছেন, আমি কিন্তু এটা শুনতে চাইবো। কিন্তু ওই যে মানে রাজাকারের নাতি-পুতি ছাত্রদেরকে বলা হয়, সেটার একটা ব্যাখ্যা কিন্তু মানে তারা দেন, যারা পলাতক অবস্থায় আছেন এখন। তাদের পক্ষে দেখা যায় যে তারা তো আসলে ছাত্রদেরকে রাজাকারের নাতি-পুতি বলা হয় নাই। মানে সেই ইয়েটাও শুনি, মন্তব্যটাও শুনি। বেশ শেখ হাসিনা খুব মোটামুটি রাগের সহিত বলছে যে, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না তো কি পাবে রাজাকারের নাতিপুতিরা? তো এখানে ছাত্রদেরকে আসলে রাজাকারের নাতিপুতি কোথায় বললেন? এটা আপনার মনে থাকার কথা, এর আগেও যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তখন কিন্তু এই আন্দোলনকারীদেরকে মতিয়া চৌধুরী, প্রয়াত মতিয়া চৌধুরী, উনিও কিন্তু রাজাকারের সেটা তো মানে ২০১৮ নাতিপুতি বা আন্দোলনের কথা রাজাকারের বলছেন ছেলে না? বলে। হ্যাঁ, ২০১৮-র কথা। তো ফলে ওইটা ওই সময়ও কিন্তু এটা নিয়ে সিরিয়াসলি ট্রিগার করেছিল। এখানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি ওই যে আপনাকে যেটা বলি না, সেটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন। প্রধানমন্ত্রী যখন ছাত্রদেরকে উদ্দেশ্য করে যখন একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে মানে মুক্তিযুদ্ধের ইয়ারা কোটা পাবে না তাহলে কারা পাবে, রাজাকারের, এই প্রশ্নটা আসাতেই তখন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ব্যাখ্যা আপনি কি দিয়েছেন পরে সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি কি বুঝাতে চেয়েছেন যারা আন্দোলন করছে তাদেরকে যে আপনি অবজ্ঞা করেছেন, তাদেরকে যে আপনি যাচ্ছে তাই ভাবে তাদের সাথে আচরণ করছেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই আন্দোলনটা যখন ছড়িয়ে পড়ে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, এরপরে আপনার
সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হয়, অর্থাৎ ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার পরে যেটা হয়েছে, এই আন্দোলনটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ছড়িয়েছে এবং এটা এক পর্যায়ে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা বিস্তৃত হয়েছে। এরপরে বেসিক্যালি এই আন্দোলনটা মানে ট্রিগার করে হচ্ছে রংপুরে একটা ছাত্র, যিনি আবু সাইদ, যাকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এবং সে ছেলেটা নিরস্ত্র ছিল, একটা লাঠি হাতে সে প্রতিবাদ করছিল। এবং পরপর অনেকগুলো ঘটনা ঘটে। ঢাকায় মেয়ের মুগ্ধ একটা ছেলে পান করাচ্ছিল, তাকে মারা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনাটা সারা বাংলাদেশে বিক্ষোভটা বিস্তৃত হতে থাকে এবং এটা একটা পর্যায়ে গিয়ে সাধারণ জনগণের আন্দোলন হয়ে পড়ে। এরপরে যখন ঢাকায় আপনার একটা গণহত্যার মতো ঘটনা ঘটে, পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারে, এটা তখন আস্তে আস্তে একটা বিশদ জায়গায় চলে যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা বৈষম্য কোটার আন্দোলন ধীরে ধীরে এটা সরকারের পতনের আন্দোলন। হুম, এবং একটা পর্যায়ে গিয়ে, যেহেতু আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল অনেক আগ থেকে, 31 দফা একটা সংস্কার প্রস্তাব ছিল বিএনপি সহ তার সমমনা দলগুলোর। তো এটা কাঙ্ক্ষিতভাবেই এক ধরনের আশা জাগ্রত হয় যে আমরা এই সরকারকে পতন ঘটিয়েছি এবং আমরা একটা নতুন সংস্কার যুক্ত বাংলাদেশ চাই। এবং আপনার মনে আছে যে জুলাই অভ্যুত্থানের পরে যে 18 মাসের যে সরকার ছিল, সরকারের কাছে সকলের তিনটা দাবি ছিল মৌলিক। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আরেকটা হলো নির্বাচন। তো আমরা যেটা দেখেছি, সংস্কার এবং বিচারের জায়গায় সরকার পরিপূর্ণ সফল হতে পারে নাই, নানা কারণে তাদের ব্যর্থতা, তাদের সহযোগিতার অভাব বা নানা ধরনের বিষয় সেখানে আছে, অযোগ্যতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ তো একটা ভয়ানক শূন্যতা ছিল। হুম, তো সব মিলিয়ে একটা নির্বাচন হয়েছে। আপনি যেটা বলেছেন, আমরা যদি 100-তে মার্কিং করি যে জুলাই অভ্যুত্থানে আমরা কি পেয়েছি, প্রথম কথা হচ্ছে আমরা তো একটা সরকার যে চেপে বসেছিল আমাদের অবৈধভাবে, তাকে আমরা সরাতে পারছিলাম না। সে নির্বাচনও দিচ্ছিল না, নির্বাচন যেগুলো দিচ্ছিল সবগুলো সে ভোট আবার নিজে হুম, নিয়ে যাচ্ছিল। তাহলে জুলাই অভ্যুত্থানের প্রথম সাফল্য হচ্ছে আমরা ওই রকম একটা চাপিয়ে দেওয়া সরকারকে আমরা সরাতে পেরেছি। এবং সরানোটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, যেটা কি অতীতে আমরা ধরুন এরশাদেরও পতন হয়েছে, এরশাদকে হয়তো বিচারের মুখোমুখি করা হয়েছে, সে জেলে গেছে, কিন্তু এরশাদের দলের সবাই একেবারে রাতারাতি পালিয়ে যায় নাই। হ্যাঁ, তারপরে তাদের অন্যান্য অংশীদার যারা, ধরেন প্রশাসনে যারা, তারপরে মিডিয়াতে যারা বা আইন অঙ্গনে যারা, ম্যাসিভ আপনার মানে সরে যাওয়া, পালিয়ে যাওয়া বা আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা ঘটে নাই। এবারে যেটা ঘটেছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো সম্প্রসারণবাদী দখলদারিত্ব যেটা হুম। ছিল সেটা পুরোটাই দেখা গেল যে রাতারাতি সবাই পালিয়ে গেছে হ্যাঁ, বিভিন্ন পালিয়ে দিকে। গেছে। কিন্তু ওইখানে তো একটা এই কথা মনে পড়ল। হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছেন, বসুন্ধরা গ্রুপের কথা সম্প্রতি সমালোচনা করেছেন। তখন আসলে দেখা গেল বসুন্ধরা গ্রুপের যে মানে মিডিয়াগুলো আছে তারা বেশ অভিযোগের একটা ডালি খুলে বসলেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। কিন্তু মানে প্রশ্ন উঠছিল, একটু আগেও কথাতে প্রশ্ন উঠছিল একটা আয়োজনে যে, আ সেই মিডিয়ার মালিক তাদেরকে ধরা হলো না, বা যেই মালিকরা গিয়ে সমর্থন দেওয়ার কথা বলেছে তাদের বিরুদ্ধে কোনো রকম, মানে যদি এটা ব্যবস্থা নেওয়ার মতো অপরাধ হয়ে থাকে তাদের বিরুদ্ধে কিছু হলো না। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত জেলে আছেন। যেই বৈষম্য মুক্তের কথা বলেছিলেন, মানে টাকা বেশি থাকলে তারা আসলে বেশি ছাড় পাওয়ার মতো, কম থাকলে তাদেরকে ধরা যায়। ব্যাপারটা কি এরকম একটা জায়গায় চলে গেছে পরবর্তীতে এসে? তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধেই কিছু হয় নাই। না, প্রথম কথা হচ্ছে বিরুদ্ধে কি হবে? বিরুদ্ধে যেটা হওয়ার সেটা তো আইনগতভাবে হবে, তাই না? হলো না তো। একটা জিনিস হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে যা হলো আইনগতভাবে হলো। তারা হত্যা মামলার আসামি হয়ে ২ বছরের মতো মানে কারাগারে আছেন। না, এটা কি না, আইনগত ব্যাপার? আমি আপনাকে বলছি এখানে যে ২ টা সংকট হয়েছে দেখেন। একটা হচ্ছে যে যারা আমাদের বিরুদ্ধে এত বড় একটা অন্যায়, অত্যাচার, শাসন চাপিয়ে দিল, তাদের বিরুদ্ধে আমরা এখন কি করব? আওয়ামী লীগ বলেছে যে ৫ লক্ষ লোক মারা যাবে, ১০ লক্ষ লোক মারা যাবে, এ ধরনের তারা আশঙ্কা করেছিল। প্রথম কথা হচ্ছে, আপনার মনে থাকার কথা, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতেই রাজনৈতিক দলের নেতারা, সেনাবাহিনী সবাই সহ মিটিং করে বলেছে যে মানে এখন থেকে আর কোনো নৈরাজ্য বা এখন থেকে আর কোনো ধরনের মব বা এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। তারপরেও বিশৃঙ্খলা হয়েছে, হয় না যে তাই না। সেখানে দেখা গেছে যে একটা ব্যাপক বিশৃঙ্খল অবস্থার মধ্যে শান্তিপূর্ণ অবস্থায় আনার জন্য অনেক চেষ্টা করে। এবং আপনি জানেন যে রাতভর ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় পাহারা বসিয়েছে, রাস্তায় রাস্তায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছিল, বাড়িঘরে হামলা হচ্ছিল, ডাকাতি, গণডাকাতির মতো ঘটনা ঘটছিল, পুলিশ ছিল না। এরকম পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই
মানে বলা যায় যে পুলিশ, ইভেন থানাগুলো পর্যন্ত ইনসিকিউর ছিল, আর্মি গিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিতে হয়েছে, বহু থানা লুটপাট হয়েছে, বহু থানা থেকে মানুষ বিভিন্নভাবে মানে ভাঙচুর জ্বালাও পোড়াও করেছে। এরকম একটা গণ অভ্যুত্থান, গণবিক্ষোভের পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আমরা কয়েকটা জিনিস দেখলাম আপনার কথার আলোকে। সেটা হচ্ছে কিছু লোক পালিয়ে গেছে, কিছু লোক নানাভাবে নানা আশ্রয়ে শেল্টারে নানাভাবে অবস্থান করেছে। তো এই জায়গায় আমাদের রাষ্ট্রের থেকে যেটা করা দরকার সেটা হচ্ছে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তো এখানেও আমরা একটা ফ্লস দেখেছি, সেটা হচ্ছে যে কিছু মামলা হয়েছে সঠিক, কিছু মামলা হয়েছে আপনার বানোয়াট মামলা, এবং এটা মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। আপনি দেখবেন, আপনি যদি পত্রপত্রিকা দেখেন, তখন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনেকগুলো বক্তব্য এসেছে হুম। যে বানোয়াট মামলায় অনেক নামে বেনামে আসামি করা হয়েছে। একটা গণ অভ্যুত্থানের পরে নানা রকমের সুযোগ সন্ধানী নানা রকমের পরিস্থিতি থাকে, সে সমস্ত পরিস্থিতিগুলো ছিল। হুম। সেই জন্য আপনি যেটা বলেছেন এখানে সঠিকভাবে কেউ কেউ বিচারের সম্মুখীন হয়েছেন, কেউ পালিয়ে গেছেন, কেউ আবার নানা আশ্রয়ের শেল্টারে আর অর্থের জোরে বা বিভিন্নভাবে তারা নানাভাবে অবস্থান নিয়েছেন। তবে এগুলো আস্তে 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 কিন্তু প্রসিড করবে। আপনি দেখেন, আওয়ামী লীগ তো শুধু জুলাইতে অত্যাচার করে নাই, আওয়ামী লীগ কিন্তু 15 বছর ধরে নানাভাবে অত্যাচার করেছে, নানা ধরনের গুম খুনের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনারই বিচার আস্তে আস্তে শুরু হবে এবং সেগুলো যাবে। এটা সরকার আজকে, আপনি দেখেছেন যে সরকারের পক্ষ থেকে আজকে কঠিন কিছু কথাবার্তা তারা বলেছেন। তো একটা সময় হয়তো আপনি যাদেরকে ইঙ্গিত করেছেন তাদেরকেও আইনের আওতায় আসবে। এবং যেহেতু আমাদের অনেক দাবি, অনেক আসলে আসবে কিনা, কারণ মানে হাসনাত আব্দুল্লাহ কিন্তু অভিযোগ করছেন আন্ডার টেবিল কোনো সমঝোতা হয়েছে কিনা। এর আগে এস আলমের সাথেও আন্ডার টেবিল সমঝোতা, মানে ঠিক আন্ডার টেবিল শব্দটা সেই সময় ব্যবহৃত না হলেও সমঝোতা বা তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে কিনা, এই অভিযোগগুলো এসেছে। ফলে ওই জায়গায় প্রশ্ন রয়েই যায়। ২ বছর হয়ে গেল, সাংবাদিকরা ২ বছর ধরে জেলখানায় রয়ে গেল। সেই মিডিয়ায় যারা কাজ করেন তারা জেলখানায় রয়ে গেল। উনারা আরো ব্যবসা সম্প্রসারণ করছেন বিভিন্ন জায়গায়। যা হোক, এটি আসলে আইন কতটা আর আসলে মানে হ্যাঁ, টাকা এখানে কতটা। এখানে আরো মজার ঘটনা আছে, সেটা তো আপনিও জানেন যে টেলিভিশন গুলোতে কিন্তু আবার দেখা গেল যে বিএনপি পন্থী বা আন্দোলন পন্থী কিছু সাংবাদিকেরা গিয়ে সেখানে কিন্তু আবার তারা উচ্চ পদে দখল আসীন করেছেন। হয়েছে, হুম। আসীন হয়েছেন, দখল করেছেন, যেভাবে আপনি বলেন। তো আসীন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা মালিক পক্ষকে সাথে তো নিশ্চয়ই এক ধরনের মানে আলাপ আলোচনা না করলে তো এভাবে হয় নাই। হুম। তো সুতরাং এই বেনিফিটটা বিভিন্ন রাজনৈতিক দল নেওয়ার চেষ্টা করেছেন, নিয়েছেন। হুম। আপনার এই যে অভিযোগটা, এই অভিযোগগুলো আমি মনে করি ভবিষ্যতে আলোচনায় আসবে। আমি যে কথাটা আপনাকে বলতে মানে চাচ্ছিলাম এরকম যে অভ্যুত্থানের পক্ষে আমাদের, রাজনৈতিক দলগুলোকে যদি সুবিধা দেয়া হয় তাহলে তারা আর তাদের সাথে কোনো ঝামেলায় যাচ্ছে না। দেখেন অনেক ধরনের কথা আমরা শুনি। প্রথম কথা হচ্ছে যে সুবিধা একসময় নিয়েছেন, পরে কিন্তু আবার সেই সুবিধার যখন বন্ধ হয়ে গেছে তখন আবার ঘাড় মটকে ধরেছেন। এ ধরনের ঘটনাও ঘটেছে হুম। এবং এগুলো ঘটবে। আমি আপনাকে বলি, প্রত্যেক কিছুরই কিছু মানে কিছু নেতিবাচক দিক আছে। আমি তো আপনাকে বললাম যে এই যে মামলা বাণিজ্য যারা করেছেন তারা কারা করেছেন, খোঁজ নিলে দেখবেন হয় বিএনপি লোকেরা করেছেন, যদি জামাতের লোকেরাও করে থাকেন বা এনসিপি লোকেরা করে থাকেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে মামলা বাণিজ্য, মামলার ভয় দেখিয়ে বহু লোক থেকে বিভিন্নভাবে সুবিধা নেওয়া হয়েছে। আমি তো আপনাকে বলছি যে গণ অভ্যুত্থানের পরে নানা রকমের পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়েছে, পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, এবং এই ধরনের কথাও এসেছে যে যারা এক সময় মজলুম ছিলেন তাদের মধ্যেও কারো কারো এক ধরনের জালেম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু একাধিকভাবে আমাদেরকে ফাইট করতে হয়েছে। তো আমি আপনাকে যেটা বলছি, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা যে একটা ঘুরে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ এর জন্য আমরা এখনো সংগ্রাম করছি। আমাদের বড় প্রাপ্তি হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের স্বৈরতন্ত্র থেকে জাতি মুক্ত হয়েছে, হুম। এবং বিভিন্ন জায়গায় যারা নিঃসন্দেহে সেই লুটেরা প্রাপ্তিটা ছিলেন, একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। সেই প্রাপ্তিটা যারা একদম চাক্ষুষ। লুটেরা কিন্তু ছিল যেই যারা জিনিসটা তো লুটেরা প্রশ্ন, ছিল তাদের তাদের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা একদম। কিন্তু কিন্তু এখন এখন যারা যে জিনিসটা ক্ষমতাসীন আমরা বা পাইনি। জুলাই অভ্যুত্থানের পরে যারা ক্ষমতাসীন হলো, তাদের কবল থেকে এখন সেই আওয়ামীপন্থী বা আওয়ামী সমর্থক যারা আসলে অপরাধী না, তারা তো মুক্তি পাচ্ছেন না। মানে বা ধরেন ছাত্রলীগ করেছে, বিভিন্ন রকম জায়গায় ছিল। কিন্তু তারা তো এখন আর মুক্তি পাচ্ছে না। মানে যেমন আপনারা ধরেন জামায়াত শিবির বা বিভিন্ন বিরোধী পক্ষের রাজনীতি করার কারণে কোন রকম অপরাধের ছাড়াও যেমন আপনাদের নানান রকম মামলা, হামলা, হয়রানির শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। একই রকম অভিযোগ যদি তারা করেন তাহলে তো জাস্ট কয়েনটা উল্টালো। আর তো কিছু পরিবর্তন হলো। মানে তাদেরও একটা বড় অংশ আছে। তারাও তো নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, এটা যদি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন। প্রথম কথা হলো, যারা নির্যাতন করেছেন, যারা অন্যায় করেছেন,
যারা অত্যাচার করেছেন তাদের কি হওয়া উচিত? একটা শাস্তি, প্রশ্ন। শাস্তি হওয়া উচিত, বিচার নাম্বার হওয়া ওয়ান। উচিত। এখন কথা হচ্ছে যারা অন্যায় অত্যাচার করেন নাই, ঠিক আছে, যারা সাপোর্ট করেছেন, হ্যাঁ, তাদের কি হওয়া উচিত? কারণ এরকম একটা পরিস্থিতিতে আপনি দেখেছেন যে, বা আপনিও জানেন যে আওয়ামী লীগের কিন্তু মাত্র 3 থেকে 4% বা 5% লোকেরাই পালিয়ে গেছে, আর 95% লোকেরাই কিন্তু এখন দেশেই আছেন। ঠিক আছে? তো সুতরাং তারা তো দেশে আছেন, কোনো না কোনো ভাবে আছেন। কিভাবে আছেন? এই যে আপনি একটু আগে বললেন যে যারা এক ধরনের দোসর তারা তো সুবিধায় আছেন, এই ধরনের নানা ফাঁক ফোকরে নানা ধরনের সুবিধার মধ্যে তারা আছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই ধরনের ফাঁক ফোকর সুবিধার মধ্য দিয়ে তাদের বিষয়টা বিবেচনা করব, নাকি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের ব্যবস্থা করব? হুম। আমরা প্রস্তাব দিয়েছি যে আমাদের এই বিভাজন দূর করতে হলে আমাদের একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হবে। এখন আওয়ামী লীগের কারা অত্যাচার করেছে, কারা অন্যায় করেছে, কারা গণহত্যাকে সুবিধা দিয়েছে, কারা এই সময় শেখ হাসিনাকে ফ্যাসিবাদ হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে, আর কারা করে নাই, এদেরকে আমরা আলাদা করব কিভাবে? যেই লোকটা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সমর্থন দিয়েছে, কিন্তু তার জন্য হয়তো অস্ত্র ধরে নাই, তার জন্য লাঠি ধরে নাই, এই লোকটাকে তো নিজে থেকে এসে বলতে হবে। যেমন আমরা অবাক হচ্ছি যে এখন পর্যন্ত আওয়ামী পন্থী একজন লোককেও আমরা দেখি নাই যে শেখ হাসিনাকে সে নিন্দা করেছে, যে শেখ হাসিনা ভোট চুরি করেছে, শেখ হাসিনা লুটপাট করেছে, গুম খুন করেছে, এটার ব্যাপারে তারা প্রকাশ্যে এখনো কোনো নিন্দা করে নাই। এখন যদি সে নিন্দা না করে, সমাজ তো তাকে বিবেচনা করবে যে সে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদের দালাল। ফলে দেখা যাচ্ছে সে যখন আবার সমাজে কোনো ধরনের ইস্যুতে, যেমন আপনি যদি এখন বিএনপির কোন একটা সমালোচনা করেন, তখন বিএনপির লোকেরা তাকে ধরবে যে তুমি মিয়া আওয়ামী লীগের সমালোচনা করো না, এখন আমাদের সমালোচনা করতেছে কোনো। এই জিনিসগুলো, সামাজিক সমস্যাগুলো রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা তো করছি এখন যেটা, ধরেন বা আমরা আওয়ামী যেটা লীগের চাই। সমালোচনা করতে হবে। ধরেন আপনাদেরও নানান বিষয়ে সমালোচনা করা আছে। আগের পরের বিভিন্ন সময়ের কথা বলছি। এখন একজন ব্যক্তিকে কি তার অবস্থান পরিষ্কারের জন্য সবার সমালোচনা শুরু করে দিতে হবে যে আওয়ামী লীগ এই খারাপ কাজ করেছে। তার আগে ওরা এই খারাপ কাজ করেছিল। তার আগে তারা করেছিল। মানে এভাবে একে সমালোচনার ডালি একটা খুলে বসতে হবে নাকি? না, কথা হচ্ছে আপনি যদি সমালোচনা করেন, হ্যাঁ, আপনি যদি আমার সমালোচনা করেন, আমিও তো আপনার করার অধিকার রাখি, রাখি না? নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, তো আপনি যদি আমাকে বলেন, এই মিয়া আপনি এখানে থুতু ফেলছেন কেন, ঠিক হুম, আছে, তখন আমি তো আপনাকে প্রশ্ন করবো স্বাভাবিকভাবে যে আগে যারা থুতু ফেলছে, আপনি তাদের থুতু ফেলাটা দেখেন নাই, তখন বলেন নাই কেন? হুম। এই তর্কগুলো হচ্ছে আর কি। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি না যে কিন্তু এই যদি মঞ্জুবুর তর্কগুলো। রহমান মঞ্জু আমার একটা মানে বেসিক প্রশ্ন। খুবই ভালো কথা যে আগে বলেন নাই কেন? যে আগেও তো মানুষ ফেলছে তখন তো বলেন নাই। কিন্তু তাই বলে কি এখন ফেলছে এটা বলার সমস্যা আছে? যে এখন আমার সমস্যা হচ্ছে এটা ফেলাতে। ফলে আমি এখন বলছি যে আপনি কেন ফেলছেন না না? না, আমি সমস্যার কথা বলি নাই তো আপনাকে, আমি বলছি আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো কিনা। নিশ্চয়ই। হ্যাঁ। মানে আপনি যখন বলছেন থুতু ফেলছো কেন, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে পারবো কিনা যে হুম, আগে যে থুতু ফেলছে তখন তুমি কিছু বলো নাই কেন, হুম, এটা হুম। বলতে পারবো কিনা? অবশ্যই জিজ্ঞাসা করাতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা এই সমস্যাটাই হচ্ছে। যখনই যখনই এমন সুশীল লোকেরা, হুম, ধরেন শিল্পী, সাহিত্যিক, কবি, যারা এখন এসে অভিযোগ করছেন, অতীতের অভিযোগকে করেন না বা অতীতকে সাপোর্ট দিয়ে গেছেন, ঠিক আছে, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বটা তখনই দূর করা যাবে যখন আমরা দুই পক্ষ একটা সমঝোতায় আসব। যেমন আপনি যেটা বলেছেন খুবই ভালো কথা, আমি বলবো যে ঠিক আছে, অতীতে তুমি থুতু ফেলেছো, কিছু বলো নাই, ঠিক আছে, এখন তুমি আমি আমার থুতু ফেলার জন্য তুমি যথেষ্ট বলতে পারো। এটা যদি আমি উদারভাবে গ্রহণ করি সেটা একরকম হবে। আর যদি আপনি উদার হন যে ভাই আমি আগে বলতে পারি নাই, ভুল করেছি, বাট আমি চাই আপনারা আর ভুলটা করেন না, সুতরাং দুই পক্ষেরই এখানে এক ধরনের উদারতা লাগবে। আপনি যদি একদিকে হুমকি দেন যে তোমরা যারা জুলাইতে সন্ত্রাস করেছো তোমাদেরকে আমরা দেখে নেব, তো স্বাভাবিকভাবে জুলাইয়ের পক্ষের যাদেরকে আপনি হুমকি দিচ্ছেন, তারাও তো আপনার সাথে হুমকির ভাষায় কথা বলবে। আমরা সমস্যাটায় পড়েছি এখানে। আপনি যে বলছেন যে আমরা একটা জায়গায়, যে অতীতে যা হয়েছে, অতীতে কি হয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি লোকেরা পালিয়ে গেছে। তো এইটা যদি চলতে থাকে, একবার একদল পালাবে একদল বসবে, এটা তো একটা জায়গায় থামাতে হবে, তাই না? থামাতে হলে দুই পক্ষকেই এক ধরনের রিকনসিলিয়েশনের জায়গায় আসতে হবে। তো ধরেন যারা ক্ষমতায় reconciliation এর জায়গা বসেছে, তো এখন তাদের আসতে হবে না যারা আসলে ক্ষমতায় আপনি বলছিলেন মনে হয়, আমি মনে হয় মাঝখানে ইন্টারাপ্ট করে ফেললাম। যে ক্ষমতায় আপনি বলছিলেন হুম, আসলে ক্ষমতায় বসেছে বা যারা এখন বিজয়ী পক্ষ reconciliation কি আসলে পরাজিত পক্ষ করতে পারবে নাকি বিজয়ী পক্ষই করতে পারে? না, রিকনসিলিয়েশনের দায়িত্ব মানে যারা ক্ষমতায় আছে তাদের, হুম, হুম। কিন্তু আপনার পরাজিত পক্ষের সাহায্য তো লাগবে।
কথা বুঝেন নাই? পরাজিত পক্ষকে তো সেটার জন্য মানে সাড়া দিতে হবে। পরাজিত পক্ষ যদি সারাক্ষণ আপনাকে হুমকি দিতে থাকে, তখন আপনি কিভাবে রিকনসিলিয়েশনের পথটা উন্মুক্ত করবেন? আপনি দেখেন শেখ হাসিনা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ পন্থী লেখকরা বিভিন্নভাবে তারা এক ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, যার কারণে এই জায়গাটা থামানো যাচ্ছে না। হুম। আমরা যারা মধ্য জায়গা থেকে দুই পক্ষকে মিলিয়ে একটা মানে ভালো স্টার্টিং এ যাব, সে জায়গাটা সুযোগটা আমরা পাচ্ছি না। এটাই হচ্ছে সমস্যা। তবে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেহেতু বিএনপি তার রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশনের কথা বলেছেন, আমরাও কিন্তু অনবরত সেটা বলে যাচ্ছি যে রিকনসিলিয়েশন এবং ট্রুথ কমিশনের কাজটা করতে হবে। আমি কিন্তু আপনাকে এটা মানে যখন আমি আসলে আপনাকে এটা একই সাথে কথা আবার বলি। এগুলো ঘটনা ঘটছে, আপনি বলছেন পরাজিত শক্তি তো হুমকি দিয়ে যাচ্ছে। আসলে দেখা যাচ্ছে যে তারা নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা লেখনীতে নানান রকম হুমকি-ধামকি বা অশ্লীল শব্দেরও ব্যবহার করছেন। কিন্তু যখন আসলে অ্যা মানে তাদের সম্পৃক্ততা, ছাত্রলীগ এর সম্পৃক্ততা বা আওয়ামী লীগ সম্পৃক্ততায় আ মানুষের বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখলের খবর পাওয়া যাচ্ছে বা এমনকি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, কখনো বা তুরাগে লাশ পাওয়া যাচ্ছে, কখনো ডিবি হেফাজতে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মানে এরকম ২-১ টা ঘটনা যখন ঘটে যাচ্ছে, আ মানে তখন তো সেটার একটা ভ্যালিডিটি হয়ে যায় কিনা যে মানে তারা এতটাই নির্যাতিত, এই জিনিসটা তারা পোর্ট্রে করার সুযোগ পায় কিনা যে আমরা এতটাই নির্যাতিত যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে কিনা? না, প্রথম কথা হচ্ছে যে তারা তো নাই। প্রথম কথা হচ্ছে আপনি একটা বলতে পারেন যে আওয়ামী লীগের কোন একটা জেলা সভাপতি বা সেক্রেটারি তারা এইভাবে আসছে বা তাদের নির্যাতিত হইছে, এ ধরনের কোন ঘটনা কি আপনি জানেন? জানেন না তো। না, এই যে ধরেন কারণ ছাত্রলীগে মানে আপনা এক ছেলে মিছিল করতে গেছে, তার লাশ পাওয়া গেছে তুরাগে। আ উম তারপরে না, ধরেন এগুলা এটা তো প্রমাণ হয় নাই। এটা তো পুরাটাই মানে এটা তো চ্যালেঞ্জ করা হইছে যে এটার কোন আপনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। বরং মিথ্যা অভিযোগ আকারে দেখা হয়েছে সেটাকে। আমি বলছি না প্রথম একাংশ ওখানকার ছাত্রলীগের ফায়ার লাশটা সার্ভিস নয়। এবং নৌ পুলিশের বরাত দিয়ে বলছিল এই কথাটা। না, ঠিক আছে। কথা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেছে তা না। আমি আপনাকে বলছি যে ছাত্রলীগ যে চোরাগোপ্তা মিছিল করতেছে, মিছিলের যে ভাষা বা উস্কানি, প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ সংগঠন। হুম, ঠিক আছে? সুতরাং সে যদি মিছিল করে, সে যদি সমাবেশ করে, সে আইন লঙ্ঘন করেছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা হেফাজতে নিবে। আমার প্রশ্ন অন্যটা। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ পুলিশ তার পক্ষে ছিল, আর্মি তার পক্ষে ছিল, বিজিবি তার পক্ষে ছিল, প্রশাসন তার পক্ষে ছিল। তার সারা বাংলাদেশে লাখ লাখ নেতাকর্মী ছিল। সেই অবস্থায় তারা পালিয়ে গেল কেন? হুম। ঠিক আছে? যখন যখন গণভবন ঘেরাও হচ্ছে, গণভবনের দিকে মানুষ যাচ্ছে, তখন তো পুলিশও তাদের। তারা সবাই সরে গেল, সবাই পালিয়ে গেল। এখন হঠাৎ আমার আওয়ামী লীগ মিছিল করছে কেন? এই লোকগুলা তো তখনও ছিল। তখন তো তাদের হাতে ক্ষমতা ছিল, রাষ্ট্র ছিল। তখন তারা আসে নাই। এখন আসছে কেন? তাহলে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। তারপরে সে যখন মিছিল করছে এবং মিছিলে যখন সে বোমা ফাটাচ্ছে, মিছিলে যখন সে পুলিশকে বলছে তোমাদেরকে মাইরা ফেলবো, ধরে ফেলবো, খায় ফেলবো, এ ধরনের কথা বলছে, আলটিমেটলি মনে হচ্ছে সে একটা উস্কানি দিচ্ছে। সে কিন্তু রিকনসিলিয়েশন চাচ্ছে না। হুম। এখন পর্যন্ত পরাজিত পক্ষ যদি নিজ থেকে না বলে যে আমাদের এই জায়গাটায় যা হয়েছে, এনাফ ইজ এনাফ, ঠিক আছে, আসেন আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরও তো ভুল ত্রুটি হইতে পারে, আসেন ভুল ত্রুটি সেরে আমরা সবাই একসাথে বসবাস করি। এটা তো আমি মনে করি অত্যন্ত খুবই ভালো প্রস্তাব যে আওয়ামী লীগের যারা দোষী, যারা খুন গুম করেছে, টাকা লুটপাট করেছে, অন্যায় অত্যাচার করেছে, তারা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে। আর যারা এগুলো থেকে মুক্ত আছে, তারা নিজেরা এসে বলবে যে ভাই আমি তো করি না। আর ওরা তো কার আছে কাছে বলবে? নিশ্চয়ই। কার কাছে বলবে? কার কাছে বলবে বলতে আমি তো বলছি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, তার আর বলার দরকার কি? বলার তো কিছু নাই। হুম। আপনার কাছে যদি অভিযোগ না থাকে, আপনাকে যদি কেউ, আপনি দেখেন এবারে যে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগের লোকেরা ভোট কিন্তু দিয়েছে ওই যে না? আবার মামলা-বাণিজ্য আপনি তো আছে না? মামলা-বাণিজ্যের মধ্যে তো মানে দেখলাম যে ৪ জন মৃত আওয়ামী লীগের নেতা তারা মারা গেছেন। এক সম্ভবত বৈষম্য বিরোধী বা এনসিপির একজন নেতা। তার মানে তার নামও ঢুকিয়ে দিচ্ছেন। আর আরো তো আছেই। মানে সেগুলো তো কিছু সাদা চোখে দেখা যায়। যেমন সাদা চোখে জুলাই আন্দোলনে অনেক কিছু দেখা গেছে। এখনো তো সাদা চোখে দেখা যায় যে তার শুধুমাত্র আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে। আওয়ামী লীগে ছিলেন। কিন্তু তাকে সব হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা ইত্যাদি, ইত্যাদি মামলায় আসামি দিয়ে দেওয়া হয়েছে। তারা মুক্তিও পান নাই। সেটা তো আমি আপনাকে বললাম। আমাদের বাংলাদেশের ট্রেন্ড। ধরেন আপনি আমাকে চিমটি দিয়েছেন, গুতা মেরেছেন, ছুরি মেরেছেন, গুলি করেছেন অনবরত। ঠিক আছে? তো এখন আমাদের ট্রেন্ডটা তো এরকম ছিল যে আমি যখন ক্ষমতা পাবো তখন আমিও আপনাকে গুতা মারবো, ছুরি মারবো, গুলি করবো, নিঃশেষ করবো। এটাই তো আমাদের ট্রেন্ড ছিল। হুম। তো এই ট্রেন্ডটা তো আমরা বদলাতে চাই। তো বদলাতে চাইলে কি করতে হবে? বদলাতে চাইলে যার ছেলে হত্যা হয়েছে, যার বাড়ি লুটপাট হয়েছে,
যার টাকা ধরেন আমাদের দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকা দিতে পারছে না, আমাদের শেয়ার মার্কেট ধসে মানুষ সর্বশান্ত হয়ে গেছে। এই যে মানুষের ক্ষোভটা আছে, তাইলে সে শেয়ার মার্কেটে যে এটার জন্য দায়ী, তার প্রতি তার একটা সাধারণ ক্ষোভ থাকবে, থাকবে না? তো এটা মিটিগেট করার উপায় কি? এটার মিটিগেট করার উপায় হচ্ছে আইনি প্রক্রিয়া। আপনি হয়তো আইনের কাছে সারেন্ডার করবেন, আর যদি আপনি পালিয়ে থাকেন আপনার বিরুদ্ধে ক্ষোভ থাকবেই। আর আপনার পালিয়ে থাকার পক্ষে যদি আরেকজন এসে আপনার পক্ষে কথা বলে, তখন ক্ষোভটা আপনার উপর যাবে। হুম। আপনি দেখেন 1971 সালে পাকিস্তানিরা পরাজিত হয়ে পালিয়ে গেছে না? কিন্তু তাদের দোসররা যারা বাংলাদেশে ছিল, মানুষ তো তাদের উপর অত্যাচার, তাদেরকে ধরেছে, তাদের বহু বহু লোককে মেরেছে, বহু লোক তারা আত্মগোপনে চলে গেছে। ঠিক আছে? তো আপনাকে মনে রাখতে হবে যে যে ফ্যাসিস্ট বাহিনী, যে কিন্তু তাদের লুটপাটকারী বাহিনী দোসররা যখন এখন চলে যায়, রাজনীতিতে খুবই সমৃদ্ধ, তারা বিরোধী দলে আছে। ফলে মানে মানুষের তো এটা তো মানুষ আসলে মানুষের উপর ছেড়ে দিলে তো দেখা যায় ভিন্নও হইতে পারে ব্যবস্থা মানে অবস্থা। হ্যাঁ, সেটা তো হবেই। আপনি যদি আপনি যদি তাদের সাথে জোট করেন, আপনি যদি তাদের সাথে ক্ষমতার জন্য ভাগ বসাতে যান, তাদের সুবিধা নেন, তাহলে হবে না? সেটা তো হবেই। হুম। এখন তাহলে আপনি যেটা সেই বলছেন সুবিধাটা আরকি আওয়ামী যে, লীগ কেন পেল না? মানে যদি আওয়ামী লীগের জন্য এটা পুরনো আলোচনা। তারপরে আসলো বলে একটু জিজ্ঞাসা করি যে ছেড়ে না দেওয়া হলো না আপনি কেন নিজেই তো জনগণের একটু হাতে? আগে বললেন, হ্যাঁ। আপনি তো একটু আগেই বললেন পেয়েছে। এই যে বসুন্ধরার মালিক পেয়েছে বললেন না? না, ওটা এরকম তো পাচ্ছে তো বসুন্ধরার মালিক। কিছু। ওটা তো টাকা পেয়েছে আসলে। ওটা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ পেল না কেন সেটা জিজ্ঞাসা করছি। না আওয়ামী লীগ থাকতে হবে তো পাওয়ার জন্য। আপনি দায়িত্ব নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি না, ইয়া না নেন। আমি কেন দায়িত্ব নেব? আপনি একদমই সাংবাদিক হিসেবে প্রশ্নটা করছি যে আওয়ামী লীগ যতটুকু না, ছিল না। তাকে তো নিষিদ্ধ করা হলো, তাই না? আরে ভাই আমি তো সেটাই বলছি। ধরেন জামাতও তো নিষিদ্ধ হয়ে গেছিল, হয়েছিল না? হুম, তো তারপরে তো তারা গোপনে হোক তাদের দলটাকে তো তারা চালিয়ে নিয়ে আসছে। বিএনপিকে তো আপনি থামতে দেন, চলতে দেন নাই, দরজা বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, গুম করে ফেলেছেন। তারপরে তো বিএনপি পালিয়ে যায় নাই, বিএনপি লোকেরা তো তাদের তৎপরতা চালিয়েছে। হুম। তা আওয়ামী লীগের যারা নির্দোষ, ঠিক আছে, আমরা যতটুকু বুঝি যারা দোষী তারা পালিয়ে গেছে, আর যারা নির্দোষ তারা ঢাকায় আছে। তো যে নির্দোষ লোকগুলো ঢাকায় আছে তারা কেন ওই পালিয়ে যাওয়া লোকদের পক্ষ হয়ে এখানে মানে প্রতিনিধিত্ব করবে? যদি প্রতিনিধিত্ব করে, ঠিক আছে, তখন তাকে মানুষ ধরবে না, তখন তাকে মানে ক্ষোভটা তো তার উপর দিয়ে যাবে। এই আমি আপনাকে যেটা বলছি, এটা যতক্ষণ পর্যন্ত এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শুধু সুন্দর সুন্দর কথায় আর মানে আবেগ দিয়ে তো না এটা সেই সমাধান হবে বিচারিক না। প্রক্রিয়াটা তো শুরুই হলো না। যদি বলি দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে, হয়নি তো। কিন্তু তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এবং বলা হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধই থাকবে। শুরুই হলো না যে এই বিচার। এটাও একটা বিচারিক প্রক্রিয়া। আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের তো বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার রায় হয়েছে না? হ্যাঁ, এটা আওয়ামী লীগের না, শেখ হাসানুল হক হাসিনার। ইনুর রায় হয়েছে, আরো অনেকের রায় হয়েছে, যে আওয়ামী ব্যক্তিদের। লীগের বিচার প্রক্রিয়াটাও চলমান আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনার আহ, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, এবং আওয়ামী লীগের একটা বিচারের আওতায় আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ রাখা হয়েছে বিচার চলাকালীন সময়ে, কারণ যাতে তারা আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। আপনি জানেন যে কোনো খুনিকে যখন বিচার হয়, খুনিকে কিন্তু গ্রেফতার করে আদালত মানে জেলখানায় রাখা হয়, হুম, হুম। ঠিক আছে, যাতে উনি ওই সাক্ষীদেরকে, আসামিদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। সুতরাং এটা অযৌক্তিক কিছু না, এটা তারা আইনি জামিনও প্রক্রিয়াই পান। এরকম। তারা জামিনও পান বিভিন্ন হ্যাঁ সময়। জামিন পান, জামিন পাওয়ার কিন্তু এটা তো যেমন একটা পেয়েছে দল, না এটা তো আপনার ওই একটা যে দল। মানে এটা দলের আওয়ামী লীগের অনেক লোক জামিন পেয়েছে তো। আওয়ামী লীগের এই যে আপনি সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছে, তারপরে আপনার এই সন্দেহজনকভাবে। যে ইয়াতে, ওখানেও কি ডিল ছিল হ্যাঁ সেই তার নিয়ে প্রশ্ন আছে। স্বাভাবিক। এবং তারপরে কিছু যে আপনার ছিল ওই যে সেটা তো স্পষ্ট যে ওখানেই কিছু আছে একটা কিছু গুটি খেলা হয়েছে যার কারণে সাবির হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়ে রিমান্ড থেকে বেরিয়ে আসলেন তিনি একদম তারপরে যে আপনার এই নারায়ণগঞ্জের যে সেলিনা ডাক্তার হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেয়েছে, এরকম আরো অনেকে মুক্তি পাচ্ছেন। কথা হচ্ছে যে এই এই সমস্যার সমাধান তো আমি আর আপনি করতে পারবো না। কারণ আপনি একদিকে বলবেন যে তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে না, আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে না, আবার যখন মুক্তি পাবে তখন বলবেন কোনো ডিল হয়েছে। এই প্রশ্নগুলোর জবাব আমি আপনি করতে পারবো না। না, আমি ঠিক আছে? আপনি কি বলেন আসলে? ডিল যে হয়েছে সেটা অনেকেই বলেছেন। কারণ আসলে কিছুই তো আইনি প্রক্রিয়ায় চলছে না। থাকলে না আমরা বলতাম। যেমন কোনোভাবেই ২ বছর ধরে কেন জামিন ছাড়া সাংবাদিকরা আছেন বা বিভিন্ন আওয়ামী লীগ সম্পৃক্তরা আছেন তার যেমন ব্যাখ্যা পাওয়া যায় না। তেমনি সাবের হোসেন চৌধুরী ঠিক রিমান্ড থেকে নজিরবিহীনভাবে বেরিয়ে আসলেন কি করে সেই ব্যাখ্যাটা পাওয়া যায় না। তিনি বেরোলে বাকিরা বেরোচ্ছে না কেন? কি যুক্তি? মানে এগুলোর কোনো ব্যাখ্যা নাই। না ব্যাখ্যা, ব্যাপার হচ্ছে এই যে আপনি এখন বললেন যে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে
আপনাকে যদি বলা হয় যে আপনি বলবেন যে সাবির হোসেন চৌধুরীর অপরাধ কি, তিনি কি মানুষ খুন করেছেন, উনি তো নেতৃত্বে ছিলেন না, আপনি আবার এই যুক্তিগুলো দিবেন। হুম। তো নিশ্চয়ই আদালতে এই সমস্ত নানা যুক্তি তর্ক হয়েছে বলেই ওনাকে জামিন দেওয়া হয়েছে আপনি বা এই জামিন ব্যাপারে পেয়েছেন। কনভিন্সড যে তার হ্যাঁ, ব্যাপারে যুক্তিতর্ক হয়েছে বলে তিনি জামিন পেয়েছেন। বাকিদের ব্যাপারে কোনো যুক্তিতর্ক না হয়নি না, বলে আমি তারা আমি বলছেন। কনভিন্স, আমি তো বলছি আমার আর আপনার কাছে এই উত্তরটা নাই। ঠিক আছে, আমি শুধু দুইটা জায়গায় বুঝি। একটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় সোপর্দ হয়েছেন, তাকে আদালত জামিন দিয়েছে কিনা। আদালতের যদি আপনার কোনো প্রশ্ন সৃষ্টি হয় যে আদালত কোনো অন্যায়ভাবে জামিন দিয়েছে কিনা, সেটা করার জন্য কিন্তু আবার উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে। ঠিক আছে, হুম। আপনি যে জিনিসটা ইঙ্গিত এই করতে চাচ্ছেন, আদালতের কথা বলেই আপনি মনে দেখেন, পড়ে, এই আদালতের কথা বলেই আপনাদের নেতাকর্মী মানে জামাতের নেতাকর্মীর কথা বলি, মানে বিএনপির নেতাকর্মী তাদেরকে মামলায় মানে সব আইন তার নিজের গতিতে চলবে। এই কথা আমাদের মুখস্থ হয়ে গেছে শুনতে। মানে আওয়ামী লীগ আমলে অনেক শুনেছিলাম তো যে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা আদালতের মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া হবে এবং যেটা হতো হয়রানি হতো। এখনো যদি আইনের এই কথাই আসলে ঐরকমই লাগে যদি শুনতে তাহলে একটু পার্থক্য হওয়াটা জরুরি না? না, পার্থক্য হওয়াটা খুবই জরুরি, কিন্তু মানে সমস্যা যেটা হচ্ছে, কার জন্য পার্থক্যটা জরুরি? চোরের জন্য, খুনির জন্য, সবার জন্য। লুটেরার জন্য? অবশ্যই তাদের জন্য, সবার জন্য ঠিক পার্থক্য আছে, হওয়াটা জরুরি। হ্যাঁ, সুতরাং আপনি চাইলেই এই পার্থক্যটা রাতারাতি করতে পারবেন না। কারণ যিনি খুন করেছেন, ওই খুনের অধিকার আপনি রাতারাতি চাইলে ২ দিনের মধ্যে চাইলে হবে না। এই ঠিক আছে, রাতটা এটাই পোহাবে আমরা দেখতে কবে? পাচ্ছি বাস্তবে। রাতারাতি মানে এই রাতটা পোহাবে কত? রাতটা আর কত লম্বা? রাতটা পোহাবে ততদিনে যতদিন খুনিরা নিজেরা আত্মসমর্পণ করবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত খুনি আত্মসমর্পণ না করবে, যতক্ষণ পর্যন্ত যারা এটা ধ্বংস করেছেন তারা এসে স্বীকৃতি না দিবেন, তাদের জন্য রাতটা পোহানো কঠিন। অন্যদের জন্য হুম, সে রাতটা হয়তো পোহাবে। কিন্তু যারা এই খুন গুম, আমাদের আদালত ধ্বংস করেছেন, আমাদের গণতন্ত্র ধ্বংস করেছেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা হুম, ধ্বংস করেছেন, তাদের মানে তাদের মায়া কান্নাকে কারো কাছে এটা স্পর্শ করবে না। এটা যদি নতুন কারো মায়া কান্না হয়, কারো যদি এই কষ্টটা হয়, তখন সেটা অবশ্যই মানে মানুষকে স্পর্শ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা নিজেদের লোকদেরকে খুন করেছে, পুড়িয়ে দিয়েছে, যারা আদালতের তার লাথি মেরেছে, যারা প্রধান বিচারপতিকে আপনার জোর করে পদত্যাগে স্বাক্ষর করে এয়ারপোর্টে নিয়ে বিদেশে যেতে বাধ্য করেছে, হুম। তারা যদি চায় যে রাতারাতি আইন তাদের জন্য হঠাৎ করে খুব সুবিধা হয়ে যাবে, সেটা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। আমরা সেটাকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য যে এই কাজটা আমাদের করা দরকার, আমরা সেই দাবিটা তুলছি। কিন্তু তোলার আগেই দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের হুমকি, নানা ধরনের ভয়ভীতি, নানা ধরনের মানে মানে প্রতিশোধের মানে মানে নানা পরিস্থিতি তৈরি করছে। তো পরিস্থিতি তৈরি করলে যেটা হবে যে মানে সেটা তাদের জন্য ক্ষতি হবে। আপনি দেখেন তার আওয়ামী মানে লীগের যে তার মানে লোকগুলো ধরেন এখন তারা তো মিছিল করছে, নিরাপদে থেকে পরিস্থিতি তৈরি করছে। তো হুমকি-ধামকি দিচ্ছে। তার মানে যারা দেশে যারা নিরাপরাধ সমর্থক আছে, তাদের জন্য আসলে রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক হবে, কারণ তারা তো ওদেরকে সমর্থন করছে। হুম। তারা তো যতক্ষণ পর্যন্ত ওই ফেসিবাদী গোষ্ঠীর, ওই অত্যাচারী গোষ্ঠীর পক্ষ ভূমিকা পালন করবে, ততক্ষণ পর্যন্ত তো তাদের রাত তো দীর্ঘ হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না না? ধরেন এরশাদ পতনের পরেও তখন স্বৈরাচারী এরশাদ আমলে অনেকেই বেশি মানে এখন যে বাঘা রাজনীতিকরা তারা সবাই ওই আন্দোলনে ছিলেন। আন্দোলন মানে এরশাদ পতন আন্দোলনে ছিলেন। তারপরে তিনি পতনের পরেও তিনি আসলে আ নির্বাচনে তিনি অনেকগুলো আসনে জয়ী হয়েছেন। সম্ভবত ৫ টা আসনে তিনি জয়ী হয়েছিলেন। আ মানে ফলে তার পক্ষে তো কিছু সমর্থন থাকতেই পারে। যাকে আসলে পতন ঘটানো হলো। তার পক্ষে তো কিছু সমর্থন থাকতেই পারে। কিছু মানুষ তো নাই বুঝতে পারে যে তিনি অপরাধী বা তার অপরাধ দেখতে নাই পারে চোখে। হ্যাঁ, ওই তাকে তো বুঝাইতে হবে যে সে যে অপরাধী। এটাই তো সংকট। হুম, যেমন আমি আপনাকে বলি, আপনি কিন্তু নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন। হুম, এরশাদের সময় আমি কিন্তু আপনাকে বলেছি যে এরশাদ কিন্তু পালিয়ে যায় নাই, জেলে গিয়েছেন উনি। ঠিক আছে, আপনি দেখেন আওয়ামী লীগ নির্বাচনে এবার অংশ নিল না কেন? নিষিদ্ধ আপনি ছিল। হয়তো বলবেন যে নিষিদ্ধ নিষিদ্ধ ছিল। দেখেন জামাতও কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরে জামাত অন্য একটা দলের নামে কিন্তু নির্বাচনে অংশ নিয়েছিল। পাকিস্তানে ইমরান খানের দল কিন্তু নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, তারপরে তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করেছে। আওয়ামী লীগের একটা লোকও স্বতন্ত্র ইলেকশন করে নাই। সেই আওয়ামী লীগের একটা লোকও ভিন্ন দলের অধীনে গিয়েও সে নির্বাচন করে নাই। সেই ঠিক আছে, পরিস্থিতিও কি ছিল? অবশ্যই এনসিপি বলেছে যে আওয়ামী লীগের যারা আছে তারা তাদের সাথে যোগ দিতে পারে। তাদের সমর্থন নেয়ার জন্য বিএনপি, জামাত এমন কোন দল নাই যারা যায় নাই আওয়ামী লীগের সেই নেতাকর্মীদের সমর্থন নেয়ার জন্য। এই তো কত সুন্দর দেখেন, হুম। তাদের কাছে গিয়েছে। আপনি তো উল্টা বলছেন যে তাদের জীবন হেল হয়ে যাচ্ছে, আমি তো বলছি হেল হচ্ছে না। মানে কারণ নির্বাচনের আগে তাদেরকে গিয়ে সমর্থনটা মানুষ, নিয়েছে, ভোটটা নিয়েছে, তারপর নিষিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো আমি আপনাকে বলছি। হুম, আপনি এত অত্যাচার অন্যায় করেছেন,
যে আপনি জাতীয় পার্টির মতো স্ট্যাটাসও রাখতে পারতেছেন না, আপনি এবারে বুঝেন আপনি কি করেছেন দেশটাতে। হুম। কথা বুঝছেন? আপনি নিজেই বলতেছেন যে জাতীয় পার্টির লোকেরা থাকতে পারলো, এরা থাকতে পারলো না। আমারও তো সেই প্রশ্ন, এরা থাকতে পারলো না কেন, এরা থাকলো না কেন, এরা দাঁড়াইলো না কেন? ঠিক আছে, এই এই প্রশ্নটা নিজেদের বিবেককে পার্টিও বলে করতে হবে তাদেরকে দাঁড়াতে যতক্ষণ। দেওয়া হয় না। তাদেরকে কোনো সভা সমাবেশ কিছুই করতে দেওয়া হয় না ওই সময়। আমরা দেখেছি যে কিছু করতে গেলেই তাদের একটা ইফতার মাহফিল করতে গেলেও তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে। তারা করতে পারেনি এবং যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় নাই। এখন আপনি তো আপনার বিরুদ্ধে বললেন, এখন এতক্ষণ বললেন জাতীয় পার্টিকে কিছু করা হয় না, এখন আপনি বলছেন জাতীয় পার্টি করা না, হয়েছে। জাতীয় পার্টি কিছু করা কোনটা হয় নাই, সত্য ধরবো? এটা তো আমি বলি নাই। আমি বলছি যে মানে জাতীয় পার্টি আ মানে তারা করতে চেয়েছিল তাদেরকে সেগুলো করতে দেওয়া হয় নাই। পরে তারা নির্বাচন করেছে ভাই এবং সেটা খারাপ ফল করেছে। শারমিন, আপনাকে আমি বলি তো বিএনপি কে করা হয়েছে না? বিএনপির লোকদেরকে বাড়ি থেকে ধরে এনে পিটাইছে না? তো হুম, ওরা কি চলে গেছে, পালাই গেছে দেশ থেকে? ওরা ইলেকশন করছে না? ওরা তো নানাভাবে ইলেকশন করছে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি আওয়ামী লীগ এমন এমন অন্যায় অত্যাচার জুলুম করেছেন যে ইতিহাস ব্রেক হয়ে গেছে। অতীতে যাদের উপরে জুলুম হয়েছিল, যাদেরকে পিটাইছিল, যাদেরকে নিবন্ধন বাতিল করেছিল, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা কিন্তু দেশ ছেড়ে যায় নাই। তারা দেশে থেকে কষ্ট করে হলেও দলকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। হুম, কিন্তু আপনি একেবারে সমূলে পালিয়ে গেছেন। ঠিক আছে, এবং আপনার যারা দেশে আছে তারা আবার কেউ বিএনপির সাথে, কেউ জামাতের সাথে, কেউ এনসিপির সাথে বোঝাপড়া করে ভোটে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার এই দুর্বিষহ দিনটাকে টেনে এনেছেন। এখন আপনাকে এখান থেকে উদ্ধার পেতে হলে আপনাকেই হাত বাড়াতে হবে। ঠিক আছে, ওই যে আপনি যেটা বললেন যে বিএনপির সাথে ভোটের জন্য তো করেছে, তো তারা আপনার কথায় তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা এবারে ভোটে অংশগ্রহণ করেছে, তবে তারা মানে কেউ ভোট দিয়েছে ধানের শীষে বিএনপি। ভোট দিয়েছে। হুম, জি, তারা কেউ ধানের শীষে ভোট দিয়েছে, কেউ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, কেউ বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে। হুম, ঠিক আছে, তো সুতরাং আওয়ামী লীগের লোকেরা মানে এই সমস্ত বিষয়ে যারা এখানে আছেন, তারা সেই সমস্ত বিষয়ে বেশ হ্যাপি আছেন। হুম। যাদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে ভালো আছেন। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে বরং আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আওয়ামী লীগ আপনার বিভিন্ন ভাবে সরকারি দল বিরোধী দলের নানা সুযোগ সুবিধার মধ্যেই তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন, হুম। এবং এভাবে আস্তে আস্তে সহনীয় হয়ে যাবে আচ্ছা, আশা করি। আচ্ছা, সহনীয় হয়ে যাবে। এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাচ্ছিলাম যে ৫ই আগস্ট এর পরের আওয়ামী লীগের অবস্থান আর এখনকার আওয়ামী লীগের অবস্থান, ২ বছর পরের আওয়ামী লীগের অবস্থান, সেটার মধ্যে আপনি আসলে পার্থক্য দেখেন কিনা? মানে শুধুমাত্র আওয়ামী লীগের দলগত অবস্থানের না, সেটি নিয়ে কথা বলছিলেন না আপনি। কিন্তু ধরেন সমাজে তার আ সেই মানে তাকে ঘৃণা করা বা তার গ্রহণযোগ্যতা দুটো দিক থেকেই সেটার কোন পরিবর্তনের জায়গা কতটা এসেছে? না, আওয়ামী লীগ তো আপনি যদি বলে থাকেন যে আওয়ামী লীগের ব্যাপারে তো মানুষের আমরা দেখেছি যে তারা যখন মিছিল টিছিল করলো বিভিন্ন জায়গায়, তাদের চেহারা, তাদের কার্যক্রম দেখে বোঝা গেছে তারা ভীত সন্ত্রস্ত। ঠিক আছে, হুম। সো এতেই বোঝা যাচ্ছে যে তারা জনগণকে ভয় পাচ্ছে বা জনগণের ব্যাপারে তাদের ব্যাপারে নেগেটিভ একটা অ্যাটিটিউড আছে, এবং আমরা এখন জনগণকে পর্যন্ত ভয় পাচ্ছে দেখিনি। নাকি পুলিশ? মানে আওয়ামী লীগের একটা ছোট্ট প্রোগ্রামকে মানে কি ছিল তাদের দোয়া মাহফিল, তার জন্য ১৮,০০০ পুলিশ মোতায়েন, সেনা মোতায়েন, বিজিবি মোতায়েন, র‍্যাব মোতায়েন সবকিছু। তারপরে আবার সবগুলো দল রাস্তায় চলে আসলো। মানে তাহলে ভয় না পেয়ে উপায় কি তাদের? না, তাদের উপর যাতে জনগণ আক্রমণ না করে সেটাও তো হতে পারে, তাই না? জনগণ যাতে তাদেরকে, কারণ এটা তো মব নিয়ে ভয় পাচ্ছিল, কোনো কারণে যাতে জনগণ আক্রমণ না করে সেটাও তো একটা ব্যবস্থা হতে না পারে সেই সরকার। ব্যবস্থা তো না। আওয়ামী কারণ লীগকে আমরা প্রতিহত করতে স্পষ্ট বলা হয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করতে। জনগণের আক্রমণ থেকে আমরা আওয়ামী বিভিন্ন লীগকে বাঁচাতে বলা হয় নাই তো। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, একটা টেলিফোন কলও আমরা এরকম লিক হতে শুনেছি যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপোষ করে তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে যে ভাই আমি এখান থেকে এখান পর্যন্ত মিছিল করব, দায়িত্বটা হয়তো লোকাল কোনো নেতা দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে, তো করে তোমরা চলে যাবা। তো দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি ওভারঅল যে কথা বলতে চাই, আপনি আপনার কথা থেকেই পুরো সিনারিওটা পরিষ্কার। আপনিই বলেছেন যে আওয়ামী লীগ আছে, আপনি বলছেন আওয়ামী লীগরা অত্যাচারিত হচ্ছে, আবার আপনিই বলছেন আওয়ামী লীগের লোকেরা জামাত বিএনপি এনসিপির সাথে মিলেমিশে তারা নির্বাচন করছে। ভোট ঠিক আছে, দিচ্ছে আরকি, সমর্থন তো দিচ্ছে। হুম। হ্যাঁ, সমর্থন দিচ্ছে। তো বুঝতে পারছেন যে আওয়ামী লীগ কি একটা মানে কঠিন বা একটা কি জোর হযবরল পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃবৃন্দের রিয়েলাইজেশন না হবে, আমি তো চাই যে আওয়ামী লীগ তার যারা দোষী, তাদের যারা খুনি অত্যাচারী, তারা বিচারের আওতায় আসুক নিজেরা। আর যারা খুনি না, অত্যাচারী না, যারা সুষ্ঠু রাজনীতি করতে চায়,
তারা সেই জায়গাটাতে আস্তে আস্তে তারা তাদের পজিটিভ পলিটিক্সটা তারা করুক, হ্যাঁ, কিন্তু ওই যে মানে কিন্তু আমাদের রাজনীতির সেটা একটা তারা ব্যাপার করতে আছে না? পারবে কিনা। আপনিও একটু আগে বলছিলেন যে হুম এক আমল এর পরে ওরা পালিয়েছে, আরেক আমল আরেক দল পালিয়েছে মানে যারা সরকারে ছিল। অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা সেন্টিমেন্ট আমাদের রাজনীতিতে সবসময় ছিল। যার কারণে যতদিন পর্যন্ত মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে গেছে ততদিন আমরা দেখেছি একবার বিএনপি এসেছে, পরের বারে বিএনপি আসতে পারে নাই, আওয়ামী লীগ এসেছে, তারপরে আবার বিএনপি এসেছে। এরকম একটা পালা-বদলের মধ্য দিয়ে দেখেছি একের পর এক। মানে যতদিন সুষ্ঠু নির্বাচনটা হতে পেরেছে মোটা দাগে হলেও। হুম হুম ফলে এখন হুম হুম। আ ওই যে মানে এক দলের উপর এত বিরক্ত হয় যে পরে, পরে তাকে আর ক্ষমতায় নিয়ে আসে না। আ এই যে অন্তর্বর্তী সরকার শোনা যাচ্ছে তাদের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সংসদে দাঁড়িয়ে বলছেন সালাউদ্দিন আহমেদ। টিআইবির হিসাব বলছে। তখনও টাকা পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে। তখন আবার মব সংস্কৃতি দেখা গেছে। এরপরেও যদি এরকম বিষয় আশয়গুলো চলতে থাকে, নানান রকম দেশীয় বৈশ্বিক প্রেক্ষাপটও আছে তার সাথে, সাথে। ফলে আ এই আমলের বিরক্তি বা আবারও অ্যান্টি হুম, হুম। এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট এ এই ২ বছরে আওয়ামী লীগ কি একটা গ্রহণযোগ্যতার জায়গায় গিয়ে পৌঁছেছে? আওয়ামী লীগ কেন গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাবে? ওই যেভাবে আগেগুলো কিভাবে আগে পৌঁছাতো পৌঁছাবে? পৌঁছাতো। আগে তো আওয়ামী লীগের মতো কেউ পালাই যায় নাই রে বোন। আপনি তো বুঝতেছেন না। না, আমি ওই যে এটা অ্যান্টি আগের এস্টাবলিশমেন্ট আগের সেন্টিমেন্ট এর কথা বলছি। আগের হুম, অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট হচ্ছে তখন যখন আপনিও আছেন আমিও আছি। ঠিক আছে? আপনি খারাপ করছেন, জনগণ আমার দিকে আসছে। আমি খারাপ করছি, জনগণ আপনার দিকে গেছে। কিন্তু আপনি তো পালিয়ে গেছেন। আপনি তো নাই। এবং কিভাবে আপনি না পালিয়ে বললেন গেছেন? অল্প কিছু সংখ্যক গেছে। ৯৫% নাকি আছেই। আরে আমি তো সেটাই বলছি। যারা ৯৫% আছে তারা তো বিএনপি কে ভোট দিচ্ছে। তারা তো জামাতকে ভোট দিচ্ছে। এটা আপনারই কথা, আমার কথা না। কারণ আওয়ামী লীগ তো নাই। ঠিক থাকলে আছে? হয়তো তারা আওয়ামী লীগকে ভোট দিত অথবা দিত সেটাই না। তো আমি আপনাকে বলছি। আমি আপনাকে তো সেটাই বলছি। তো শুধু এখানে তো আওয়ামী লীগের জনপ্রিয়তা পাওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। সুযোগ আওয়ামী মানে লীগের দেখা যাচ্ছে নাকি জনপ্রিয়তার যে আসলে সুযোগ আছে কিনা, পাচ্ছে কিনা? আও- আওয়ামী লীগের জনপ্রিয়তা পাওয়ার প্রশ্নটা তখনই আসবে যখন আওয়ামী লীগ রাজনৈতিক দল আকারে তার কার্যক্রম পরিচালনাটা করবে। ঠিক আছে? এখন সে যখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য আসতে তো আপনি পারছেন না, কারণ আপনি তো খুন করে আপনি জেল থাকার কথা ছিল। আপনি গেছেন পালিয়ে, আপনি জেলেও যান নাই। হুম, কিছু লোক আপনারা জেলে আছেন। হুম, আপনাদেরকে আসার পরে আপনাদেরকে পাবলিকলি তো আপনি যখন আমার সমালোচনা করবেন তখন তো মানুষ আপনাকে প্রশ্ন করবে। সে ফর এক্সাম্পল আপনি যে প্রশ্নটা তুলেছেন খুবই ভালো প্রশ্ন। ধরেন বিএনপির ত্রুটি ধরবেন আপনি যে বিএনপি দুর্নীতি করলো কেন। তখন যদি মানুষ দেখে যে বিএনপি তো তোমার মতো দুর্নীতি করে নাই, তাহলে তো আওয়ামী লীগের পক্ষে লোক আসবে না। আওয়ামী লীগের পক্ষে লোক তখনই আসতে পারে যখন মানুষ বলবে যে বিএনপি যা খুন করেছে, গুম করেছে, লুটপাট করেছে, অত্যাচার করেছে, বিএনপি তার চাইতে বেশি করছে। তখন মাত্র আওয়ামী লীগের প্রতি মানুষের আলোচনা আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এখন কিন্তু আরেকটা বিরোধী দল এসে গেছে এখানে। এখানে আওয়ামী লীগ বিরোধী দলেও নাই। হুম। ফলে সরকারি দল আর বিরোধী দল, আপনি যেটা বলছেন যে বিএনপির ত্রুটির ফল পাবে কে? বিরোধী দল। আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে ফেয়ার ইলেকশন হলে কি হয়? অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়। তো অ্যান্টি এস্টাবলিশমেন্টের জায়গায় তো থাকবে বিরোধী দল। তখন বিরোধী দল এই সুযোগটা পাবে, কারণ তারা তাদের সাথে তো এটা নিয়ে রীতিমতো ডিবেট, ঝগড়াঝাটি, আন্দোলন সংগ্রাম চলছে। আর যখন আওয়ামী লীগ আসবে তখন দেখা যাবে যে সরকারি দল বিরোধী দল আবার এক হয়ে যাচ্ছে, হুম। কারণ তারা উভয়ের তাহলে কি কমন হয়তো শত্রু হচ্ছে সংসদের মতো আওয়ামী লীগ। ফ্রেন্ডলি ম্যাচ, সংসদে একজন সংসদ সদস্য বলে যে ফ্রেন্ডলি ম্যাচ হুম, মানে এরকম চলবে আবার মানে সময় মতো আবার ঠিকঠাক। আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিকঠাক থাকবে। হুম। আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট থাকবে, অতীতেও ছিল আমার ধারণা আর কি। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোই নেবে। এই সিদ্ধান্তটা আর মানে জনগণের হাতে ছাড়বার কোনো সুযোগ নাই। না, অবশ্যই জনগণের হাতে তো, রাজনৈতিক দল তো জনগণের হাতেই ছাড়বে, তাই না? জনগণই তো এবার সিদ্ধান্ত দিয়েছে। সেরকম রাজনৈতিক আওয়ামী দল লীগ তো যেভাবে আওয়ামী লীগই এবারে ছিল। সব নাকি জনগণ করে সেটাই বলতো সবসময়। মানে আওয়ামী লীগ যেভাবে এবার বিএনপি কে, জামাতকে, এনসিপি কে ভাগ করে ভোট দিয়েছে, সেভাবেই আওয়ামী লীগ আগামী দিনে দিবে। অসুবিধা কি? তাদের ভোটাধিকার তো তারা দিতে পারছে। হ্যাঁ, সেটাই। তাদের ভোট যেহেতু ভোট তো তারা তাদের প্রয়োগ করতেই তা- পারছে। মানে তাদের যখন যে আপনারা নির্বাচনে আসেন নাই, তখনও মানুষ চাইলে ভোটাধিকার প্রয়োগ করতেই পারত। মানে ভোট দেওয়ার তো সুযোগ ছিলই যদি আওয়ামী লীগকে দিত। ফলে এখনো সেরকম না? যদি ভোট দেওয়ার তো সুযোগ আছে। হয় বিএনপিকে নয় না না জামাতকে না দিতে হবে। না না আপনি আপনি মানে একটু বিবেক খাটান। আপনাকে একটা মানে পরামর্শ দিই। সেটা হলো, গতবার যখন বিএনপি বলেছে আমাদেরকেও ভোট দিতে যাবেন না, ভোট বর্জন করেছে, বিএনপি লোকেরা তো ভোট দিতে যায় নাই। হুম, 5%, 10% কাস্ট হয় নাই। এবার আওয়ামী লীগ আহ্বান করেছে নো ভোট, নো ভোট, কিন্তু আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে গিয়েছে, ভোট দিয়েছে। হুম। সুতরাং আপনাকে আমি বারবার বলছি যে অতীতের যে কোনো পরিস্থিতির চাইতে এবারের পরিস্থিতি ভিন্ন।
জি, একদম স্পষ্ট আওয়ামী লীগের মধ্যে ঠিক একটা আছে? সাংঘর্ষিক অবস্থান দেখা গেছে। তারা বলছে নো ভোট, নো ভোট। কিন্তু আবার ভোট দেওয়ার সময় গিয়ে ওই নানান রকম সমঝোতায় বিএনপি বা জামাতকে ভোট দিচ্ছে। একদম স্পষ্ট আপনার এই জায়গাটা। আমি এবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে আরেকটু আসি। যেটা জিজ্ঞাসা করছিলাম যে তখন কি উদ্দেশ্য? আপনি বলছিলেন যে কি উদ্দেশ্য? অনেকের অনেক রকম উদ্দেশ্য ছিল। পরবর্তীতে শোনা গেছে যেমন মাহফুজ আলম যাকে ওই সময় পরবর্তীতে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল। তিনি এখন অবশ্য নিজেকে স্কেপগোট বলছেন যে তিনি বলির পাঠা হয়েছেন। তিনি বলছিলেন যে হুম। তাদের একটা উদ্দেশ্য ছিল। আসিফ মাহমুদরা বলছিলেন পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছেন যে আ একটা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। আ ওই জায়গাগুলো কি স্পষ্ট হলো? মানে এখন অনেকেই প্রশ্নগুলো করেন একটু অনেক সময় মনে হয় প্রশ্নগুলোও একটু যেন কেমন লাগে শুনতে। কিন্তু তবুও প্রশ্নগুলো নানান রকমভাবে আসে। এই সশস্ত্র বিপ্লব আ সেই প্রস্তুতিটার উৎস কি? এগুলো প্রশ্নগুলোর সমাধান হয়েছিল? দেখেন, এগুলো হচ্ছে কথার কথা। আসিফ মাহমুদ যেটা বলেছেন যে এরপরে যদি হাসিনা কন্টিনিউ করতো বা আরো যদি মানে বল প্রয়োগ হতো, তাহলে একটা প্রস্তুতি ভাবা হচ্ছিল যে আমরাও মানে সশস্ত্র প্রতিরোধ করব। আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনকারী শক্তি ছিল, তারা কেউ কিন্তু কোনো ধরনের সশস্ত্র অবস্থান নেন নাই। লাঠি, ইট পাথর দিয়ে তারা মোকাবেলা করেছেন অস্ত্রের গোলা বারুদের বিরুদ্ধে। তো সুতরাং এটা আমি মনে করি আসিফ মাহমুদ যেটা বলেছেন, এটা হয়তো তার একটা অভিব্যক্তি হুম। যে এটা থার্ড স্টেজে গেলে আমরা সেই অবস্থায় যেতাম। তার মানে আমরা দমে যেতাম না, আমরা ছেড়ে দিতাম না। এটা হচ্ছে তার একটা প্রস্তুতি ছিল। মানে স্বীকারোক্তি ৫ই এক। আগস্ট ক্ষমতা না ছাড়লে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল বলে তিনি বলেছিলেন। মানে প্রস্তুতি তো আর একদিনে হয়ে যায় না। নিশ্চয়ই প্রস্তুতির একটা পর্ব থাকে। সেই প্রস্তুতি তাদের ছিল। এ নিয়ে কোনো মানে প্রশ্নও কখনো উত্থাপিত হলো না। মানে উত্তর প্রস- না খোঁজা হলো না। প্রস- প্রস- প্র- প্রস্তুতি তো হচ্ছে মানসিক প্রস্তুতি, তো একটা প্রস্তুতি, তাই না? সে হয়তো মানসিক প্রস্তুতির সশস্ত্র কথা বিপ্লবের বলেছে। প্রস্তুতি আর কি আর আর মানসিক প্রস্তুতি হয়? এটার জন্য তো অস্ত্র থাকতে হবে। তাছাড়া প্রস্তুতি হয় কি করে? কেন বাংলাদেশের মানুষ যে প্রতিরোধ গড়ে দিয়েছে 26শে মার্চে, সেটার জন্য কি আগে থেকে প্রস্তুতি নিয়েছে? নেয় নাই তো। হুম। 26শে তারপর তো মার্চের পরে প্রস্তুতি নিতে আস্তে আস্তে হয়েছে। হ্যাঁ, প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নিতে হয়েছে তো তাদেরকে। হ্যাঁ। হ্যাঁ, প্রস্তুতি নিতে হয়েছে ঘোষণার পরে। কিন্তু পরে প্রস্তুতি নিত। প্রস্তুতি তো ধরেন তখন দেখা যেত যে হয়তো পুলিশের মধ্যে থেকে, আর্মির মধ্যে থেকে লোকেরা পক্ষত্যাগ করতো। এমনি তো করেছে। ধরেন আর্মিকে তো শেখ হাসিনা অর্ডার দিয়েছে গুলি করার জন্য। আর্মি তো দেয় না। আর্মি তো পক্ষত্যাগ করেছে। ঠিক না? সুতরাং আমি তো মনে করি সেনাবাহিনী একটা মানে নিশ্চিত গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছেন। তো তারপরে ধরেন এখন তারপরে আমি এর পরের যে অনেক রকম তদন্ত হলো মানে এই ঘটনাগুলো নিয়ে অনেক কিছু নিয়ে তদন্তের জায়গা ঘটলো। যেমন জাতিসংঘর একটা প্রতিবেদন দেখলাম সেখানে জাতিসংঘ বলল ১৪০০ মানুষ আ এই ঘটনা এই জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আ সরকারের হিসাব বলল ৮৩৪ জন একটা হিসাব পাওয়া গেল সরকারের পক্ষ থেকে। মানে পুরো চিত্রটা প্রকাশ করার ব্যর্থতাটা আসলে কার? কেন এরকম একটা ঝাপসা, অস্পষ্টতা মানে আরেকটু স্পষ্ট হওয়ার সুযোগ কি ছিল না? মানে আরেকটু স্বচ্ছ পিকচার দেখানোর সুযোগ ছিল না? না, ছিল না। কেন ছিল না আমি আপনাকে বলি। আমাদের এখানে হাসপাতালে যে সমস্ত লাশ ছিল, হাসপাতালে যে সমস্ত রেকর্ড ছিল, প্রচুর রেকর্ড এখান থেকে গায়েব করে ফেলা হয়েছে। হুম, ঠিক আছে? হাসপাতালে গিয়ে আজকে আপনি ঢাকায় একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে শহীদ পরিবারের সদস্যরা ছিলেন। এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে বেশ কয়েকটা লাশ আছে যেগুলোর এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায় নাই। হুম। ঠিক আছে? তারপরে আপনার বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই যে এই আপনার মোহাম্মদপুরের সেখানে। সুতরাং এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে যে রিপোর্ট গুলো পাওয়া গেছে সরকারিভাবে, শুধু সেই রিপোর্ট গুলাই ৮০০ যে সামথিং প্লাস যেটা আছে সে সংখ্যাটা। কিন্তু প্রচুর জায়গায় দেখা গেছে যে হাসপাতালে মারা যায় না, বাড়িতে মারা গেছে। প্রচুর জায়গায় দেখা গেছে যে লাশ খুঁজে পাওয়া যায় না, লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনাও ঘটেছে। সুতরাং এইখানেই কিন্তু তারতম্যটা। আপনার জাতিসংঘের যে তদন্তটা হয়েছে সেখানে তারা ফ্যামিলি বেসিসে ধরে ধরে বিভিন্ন জায়গায় তদন্ত করে সাংবাদিকদের কথা নিয়ে, লোকাল নিয়ে তারা এই প্রতিবেদনটা করেছে। হুম। আর সরকার যেটা করেছে সেটা শুধুমাত্র হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে এবং থানার রিপোর্টের ভিত্তিতে। আপনি জানেন যে কিন্তু থানাগুলোতে জাতিসংঘের কোনো প্রতিবেদনটা নিয়েও একটু প্রশ্ন করা হয়। জাতিসংঘের এই প্রতিবেদনটা জাতিসংঘই বলে দিচ্ছে যে এটা আ ইউনাইটেড নেশনের এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয় নাই। মানে এই বিষয়টা জাতিসংঘের এই অবস্থানটা বলাটা এটা আসলে কেমন ব্যাপার? এটা তো জাতিসংঘের ব্যাপার। ওরা যদি স্ট্যান্ডার্ড না করে থাকে সেটা তো তারা ফেস করবে। ঠিক আছে? আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন যে নিহতের সংখ্যা ২০০০ ছড়িয়ে যাবে। কারণ আমি আপনাকে বলি যে এখানে এত ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় মানে হত্যা সন্ত্রাস করা হয়েছে যে সেখানে, এবং এখানে একটা পর্যায়ে গিয়ে তো এটা দেখা গেছে যে
মানে কে কোন পক্ষে আহত হয়েছে সেটাও বের করাটা কঠিন হয়েছে। সুতরাং আপনি যে জন্য বলেছেন যে এটা টোটাল সিনারিওটা বের করাটা সহজ না। যতটুকু হয়েছে আমরা আশা করছি যে বিভিন্ন কমিশন, তদন্ত কমিশন বা এরা যখন কাজ করবে এটা আরো স্বচ্ছ পাওয়া যাবে। যে এত বড় একটা ঘটনার সবকিছু মানে একই দিনে হয় না। তো আমরা যেটা মনে করি যে জাতিসংঘের যে রিপোর্টটা আছে সেটাকে কেন্দ্র করে সরকার যদি চায় হুম, এটার রিয়েল মানে পিকচারটা, সংখ্যাটা এটা জানতে পারবে। হুম। আর কিন্তু আপনি মানে আরেক ওইখানে যে আমার কথাগুলো জাতিসংঘের রিপোর্টটা নিয়ে প্রশ্ন এখানে। আমি এই লাইনটা দেখে আমি খুবই মানে একটু অবাকই হয়েছি যে, "This report has not been edited in accordance with the United Nations editorial standards." ইউনাইটেড নেশনের মানে জাতিসংঘের প্রতিবেদন কিন্তু তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা করে নাই। তাহলে এই প্রতিবেদনটা আসলে কেমন প্রতিবেদন? না, জাতিসংঘ তো আমি আপনাকে বললাম জাতিসংঘ এই প্রতিবেদনটা করেছে হসপিটালের বাইরে গিয়েও, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে সাক্ষাৎকার করে তারা করেছে। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যে ধরনের লজিস্টিক্স এবং সিচুয়েশন কভার করা দরকার সেই সিচুয়েশনটা ছিল না। হুম, হুম। আপনি যখন একটা জিনিস তদন্ত করবেন কাকে দিয়ে করবেন? থানার ওসিকে জিজ্ঞেস করবেন, হসপিটালের পরিচালককে জিজ্ঞেস করবেন, লোকাল ইউনোকে জিজ্ঞেস করবেন, লোকাল চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, এটাই তো প্রসিডিওর। চেয়ারম্যান পালায় গেছে, ওসি পালায় গেছে, টিওনো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, হসপিটালের ডাক্তার পালায় গেছে, এই ধরনের সিচুয়েশন তো বাংলাদেশে আর হয় নাই। তো সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এইগুলো একটা আমাদের লিমিটেশনস ছিল, এই লিমিটেশনস এর মধ্যে যতটুকু পেরেছে সরকার করেছে। এখন যেহেতু একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আছে, তারা নিশ্চয়ই এটাকে আরো মোর অ্যাকসেপ্টেবল জায়গায় তারা সেটাকে নিশ্চয়ই সেটা করবে, এটা খুবই আমরা মানে আশা করি। প্রত্যাশার জায়গা। কিন্তু এই যে মানে কোন পক্ষের কে মারা গেছে সেটিও তখন নিশ্চিত হওয়া যায়নি আপনি বলছিলেন। কিন্তু তারপরে দেখলাম যে মানে একটা অধ্যাদেশ জারি করা হলো অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ যেখানে আসলে ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত আ ফ্যাসিবাদী শাসন পতনের লক্ষ্যে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা থেকে দায়মুক্তি দেয়া হলো। এই সময়কালটাই বা কেমন মনে হয় আপনার কাছে? মানে ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। ফ্যাসিবাদের পতন তো হলো সেই ৫ই আগস্টে। তারপরের সময়েও আসলে ফ্যাসিবাদের পতনের উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিরোধ কোথায় হলো? বুঝি নাই আপনার মানে কথাটা। আপনি কি অধ্যাদেশটা খেয়াল করেছেন? এই অধ্যাদেশটার মেয়াদকাল হচ্ছে ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত এই মানে একটা দায় হুম। মুক্তি দেয়া হয়েছে। আম মানে যেটাকে আমরা মামলার দায় মুক্তি দেওয়া হ্যাঁ, ওই হয়েছে। যে জুলাই আগস্টের জন্য। জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের কারণে আন্দোলনকারী মানে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে মামলা থেকে তাদের দায় মুক্তি দেয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো সময়কালটা একটু আশ্চর্য মনে হয় না? ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। যেখানে ৫ই আগস্ট আসলে পতনটা ঘটে গেল। হুম, হুম। না, এইটা আমি এই অধ্যাদেশটা ওইভাবে আমি দেখিনি। ৩১শে আগস্ট পর্যন্ত যদি দেওয়া হয়ে থাকে, ধরেন সেই জিনিসটাও ভাবতে হবে যে কি কারণে বা কি বিষয় এখানে ছিল। যুক্তিটা হয়তো খুঁজে দেখতে হবে বা তারা কি ব্যাখ্যা দিয়েছেন সেটা জানতে হবে। কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এই আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেটা সাধারণত আমরা দেখেছি যে আগস্টের ৩ তারিখ পর্যন্ত। ঠিক আছে? জুলাই থেকে আগস্টের ৩ তারিখ পর্যন্ত মামলাগুলো আমাদের হয়েছে এবং এরপরেও অনেকগুলো মামলা হতে পারে যদি কোনো মিথ্যা মামলা হয়ে থাকে সেটা আমি জানি না। তো আপনি যেটা বলেছেন এটা আমরা তাহলে খুঁজে দেখব যে ৩১শে আগস্ট পর্যন্ত কোনো মামলা হয়েছিল কিনা আসলে এবং সে মামলাগুলো কি সেটা আমরা বোঝার চেষ্টা মানে করব আরকি। প্রশ্নটা আমার এখানেই ছিল যে ৩১শে আগস্ট পর্যন্ত কেন দায়মুক্তি দেয়া হলো? দায়মুক্তি তো আরো আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যদি রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে যারা ছিল তাদেরকেই দায়মুক্তি দেয়া হয়। তো যাই হোক আপনি বলছেন আপনি খতিয়ে দেখবেন। শেষ করি আসলে কিছু টুকটাক ২-১ টা প্রশ্ন আরেকটা রেখে যে একটু আন্তর্জাতিক জায়গার কথাও চিন্তা করি যে চীন সফর গেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনা রাষ্ট্রদূত সম্প্রতি এসে সেই সফরকে সফর বলছেন এবং বলছেন যে আ যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। এখানে চীন কি বার্তা দিল আপনার মনে হয়? আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ তারা বলছে যে তিস্তা প্রকল্প ও চীনা জঙ্গি বিমান কেনার ব্যাপারে ভারত নজর রাখছে। এই নজর রাখাটারও আসলে কি বার্তা? দেখেন আমাদের যে জিওপলিটিক্যাল পজিশন এটা নিয়ে তো আমাদেরকে নিয়ে তো নানা ধরনের চক্রান্ত টানা-হেঁচড়া আছে। আমরা এখন যে কয়েকটা ক্রাইসিস এর মধ্যে আছি, একটা হচ্ছে ভারতের সাথে আমাদের কিছু ইস্যু, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গাদের শরণার্থী সংক্রান্ত একটা ইস্যু, চাইনিজদের সাথে আমাদের যে বাণিজ্য অসমতা এবং উন্নয়নের যে সমস্ত প্রজেক্ট গুলো আছে সেগুলো একটা ইস্যু। আর আমেরিকার সাথে যেহেতু আমাদের একটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, আমাদের একটা বিরাট বাজার তাদের আছে, সেই বিষয়টা নিয়ে একটা ইস্যু। এই সবগুলো ইস্যু নিয়ে আমরা একটা জটিল একটা সমীকরণের মধ্যে আছি।
এবং সেই সমীকরণের মধ্যে আপনি যথার্থই বলেছেন যে চাইনিজদেরকে আমরা অতীতে দেখেছি, তারা সাধারণত ব্যবসা বাণিজ্য এগুলোর দিকে তাদের মনোযোগ থাকে। এবং আমরা দেখেছি শেখ হাসিনার এই ফ্যাসিবাদী আমলেও কখনো চাইনিজদেরকে আমরা দেখি নাই যে তারা এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন তুলেছেন। বরং তারা শেখ হাসিনাকে নানাভাবে সাহায্য সহযোগিতা, ঋণ, নানাভাবে সুবিধা দিয়ে গেছেন। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, চায়নাকে তারা একটু ডিফারেন্ট, তারা কিছুটা পলিটিক্যালিও অনেক কিছু তারা ভাবছেন, বিশেষ করে তারা যেবার করিডোরের কথা বললেন। এবং লাস্ট আপনি যে কথাটা বললেন যে চাইনিজ অ্যাম্বাসেডার যে কথাটা বলেছেন, এটা কিন্তু চাইনিজরা স্বভাব শুদ্ধ এই ধরনের কথা বলেন না। এবং বাংলাদেশের যিনি চাইনিজ অ্যাম্বাসেডার আছেন, ওনাকে আমি যতটুকু দেখেছি উনি একজন খুবই শান্তশিষ্ট মানুষ। কিন্তু ওনাকেও আমি দেখলাম যে উনি একটা কঠিন কথা বলেছেন যে বাংলাদেশের উপরে যদি কোনো বৈদেশিক হস্তক্ষেপ হয় তাহলে চায়না বসে থাকবে না। তো এতে যেটা মনে হচ্ছে যে সাম্প্রতিককালে যে আপনার ইন্ডিয়া আমাদের সীমান্তে যে ধরনের উত্তেজনা তৈরি করেছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন হওয়ার পরে সেখানকার মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের উত্তেজক কথাবার্তা বলেছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। তো এই সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে চায়না, ইন্ডিয়া এক ধরনের টেনশন তৈরি হচ্ছে বা এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের জন্য এটা একদিকে পজিটিভ, আরেকদিকে কিছুটা ঝোঁকের ব্যাপার আছে। পজিটিভ এই অর্থে যে বাংলাদেশে কখনোই, বাংলাদেশকে কেউ যদি তার ভৌগোলিক সীমা দিয়ে বিবেচনা করে সেটা ভুল হবে। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু, বাংলাদেশেরও জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশেরও একটা গ্রহণযোগ্যতা বিভিন্ন জায়গায় আছে। আমাদেরকে কেউ চোখ রাঙাবে আর আমরা এককভাবে চুপ থাকবো, বিষয়টা এমন না। সেক্ষেত্রে বাংলাদেশ যদি এটা প্রুভ করতে চায় যে আমরা বন্ধুহীন নই, আমাদেরও বন্ধু আছে এবং আমাদের বিপদ আপদে আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকবে, সেটা এক ধরনের সিগন্যাল হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে আমার সুবিধা, আমি এখন যদি তিস্তায় যদি আমার মহাপরিকল্পনা আমি হাতে নেই, স্বাভাবিকভাবেই তখন আমার একটা ভ্যালু ক্রিয়েট হবে যে অন্যরাও মনে করবে যে তারাও যদি আমাদের এখানে বিনিয়োগ করতে চায় তাহলে আমি সবার জন্য সবার বিনিয়োগটা, সবার সহযোগিতাটা আমি সবার থেকে নিতে পারি। আপনি জানেন যে মানুষ সাধারণত দেখে যে অন্য, যেমন আমরা দেখলাম যে চাইনিজ ভিজিটের সময় আমরা দেখলাম ইন্ডিয়ানরা তাদের যে এতদিন তারা যে ভিসা বন্ধ রেখেছিল সে ভিসাটা খুলে দিয়েছে। অনেকে বলছেন যে এটা এক ধরনের ব্যালেন্স করার কারণে ইন্ডিয়া এটা করেছে। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশ সরকারের জন্য এখন কিন্তু এই তখন আবার ত্রিশঙ্কু পুশিনও চলছে। তার সম্প্রতি তার ঠিক আগে এই ঘটনা ডাক্তার জাহিদ একদম প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন মানুষ। তাকে অপমান করেছে ভারতীয় বিমানবন্দরে। আবার দূতাবাস ওই ঘটনাগুলোও তো বিমানবন্দর। ঘটছে। হ্যাঁ, ওই ঘটনাগুলো তো ঘটছে। সেটাই আমি আপনাকে বলছি যে এটা অতীতের সময়ের মতো না, এটার মধ্যে এক ধরনের চেকস এন্ড ব্যালেন্সের ব্যাপার আছে। আমরা একইভাবে দেখলাম যে প্রাইম মিনিস্টার আপনার চায়নাতেও গিয়েছেন, আবার একই সাথে দেখেছি আমরা ভারতের সাথেও আলোচনাটা নতুন করে শুরু হয়েছে। ভারতের নতুন হাই কমিশনার এসেছেন, তাকেও আমরা দেখলাম যে প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র প্রকাশ হয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অতীতে আমরা যেটা করেছিলাম যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এখন আমাদের পররাষ্ট্রনীতিটা এভাবে করা উচিত যে যিনি আমার বন্ধু তার সাথে আমার বন্ধুত্ব থাকবে, যিনি আমার সাথে শত্রুতা করবেন তার সাথে আমার মানে মানে স্বার্থ ত্যাগ করে বন্ধুত্ব করার কোনো কারণ নাই। কারণ আমাদের ২০ কোটি মানুষ আমরা আছি, আমাদের আত্মসম্মান, আমাদের সার্বভৌমত্বের অহংকার প্রায় শত শত বছরের ঐতিহ্য, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। নিশ্চয়ই, কিন্তু ওইখানে একটা সন্দেহ, এই যে ঘরপোড়া গরু হয়তো এইজন্যই হয়তো আমাদের সন্দেহের জায়গা বা আশঙ্কার জায়গা বেশি থাকে। কিন্তু আ উম বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীনের সহায়তা আমাদের জন্য নতুন করে কোনো বিপদের জায়গা টেনে আনবে না তো? না, আমি মনে করি না যে কোনো বিপদের জায়গায় টেনে আনবে। কারণ এই সমস্ত বিষয়গুলো অনেক সময় হয় যে এই আপনাকে ওই যে একজন রাষ্ট্রনীতিবিদ বলেছিলেন যে পৃথিবীতে এখন নিজেকে সিকিউর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার সামরিক শক্তি বৃদ্ধি করা। ঠিক আছে? হুম। তো সুতরাং মনে রাখতে হবে যে আপনার বিপদ আপনার পরিস্থিতির কারণে ডেকেও আনতে পারে, আবার অনেক সময় পরিস্থিতির কারণে বিপদ দূরও হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে মানে স্পষ্ট শক্ত অবস্থান বিবেচনা করে আমাদেরকে নিতে হবে। আমরা কোনো ধরনের উস্কানিকে যেভাবে মানে আগাম আহ্বান জানাবো না, হুম। আবার যে কোনো ধরনের উস্কানি
আগাম টের পেলে সেটাকেও সেভাবে ব্যবস্থা স্পষ্ট। নিতে হবে। একদম শেষ এটা মুহূর্তে আপনার এটা একটা হচ্ছে আমাদের মূল্যায়ন এটা হচ্ছে জানতে আমাদের পরিণতি। জি, একদম স্পষ্ট। আপনি স্পষ্ট করেছেন। শেষ মুহূর্তে একটা মূল্যায়ন জানতে চাই। শিখা ও নির্বাণ বন্ধ নিয়েও মাঝখানে খুব আলোচনা হলো। ১ম এই বিষয়টা একরকম আ মানে অনেকে এটা নিয়ে কথা বললেও এটা নিয়ে কোনো মানে কিছু প্রকাশ করে নাই। শেষ পর্যন্ত আইএসপিআর বলল যে একরকম ব্যয় সংকোচনের কারণ দেখিয়ে তারা এটা বন্ধ রেখেছে। আ এই ব্যাখ্যাটাকে আপনার কেমন মনে হচ্ছে? শিক্ষা ও নির্বাণ বন্ধের বিশ্লেষণটাই আপনার কাছে কি? না, আমি ওই বিশ্লেষণটা চোখে পড়ে নাই আমার যে আইএসপিআর কি বলেছে। আমি যেটা মনে করি যে, যে জিনিসগুলো আমাদের জাতীয় স্মৃতি এবং জাতীয় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সেগুলো আর কতই বা ব্যয় হবে। ঠিক আছে? ব্যয় সংকোচনের কথা বলে সেটা খুব যৌক্তিক হয় না আরকি সে ধরনের কোনো কিছু সংকোচন করা। আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে, একটা সিরিয়াস পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। দেশে ৫৪ বছর বা ৫৫ বছরে অনেক উত্থান পতন হয়েছে, অনেক কিছু আমরা হারিয়েছি। অনেক ইতিহাসের গতিপথ আমাদের পাল্টেছে। অনেক নামফলক আমরা লিখেছি, নামফলক ভেঙেছি। অনেক ভাস্কর্য তৈরি করেছি, অনেক ভাস্কর্য আমরা ভেঙেছি। এনাফ ইজ এনাফ। আমাদেরকে একটা নতুন যাত্রায় যেতে হবে এবং সেই যাত্রায় যেতে হলে সবার মধ্যে উপলব্ধি লাগবে। শুধু এক পক্ষকে, এক জায়গাকে দায়ী করলে হবে না। হঠাৎ করে বাংলাদেশ কেন ভদ্র হয়ে গেল হুম, না? হুম, হঠাৎ করে বাংলাদেশে কেন আইনের শাসন চলে আসলো না? এটা যেমনি ভাবা যাবে না, আবার অবশ্যই বাংলাদেশকে আইনের শাসনের জায়গায় আনতে হবে। জি। আগে আমি নির্যাতিত হয়েছি বলে এখন আমি নির্যাতন করব, আমি করব, এটা কোনোদিন যৌক্তিক কথা হতে পারে না। তবে সবার সহযোগিতা হলেই বাংলাদেশ শুধু সঠিক জায়গায় আসতে পারবে। কেউ যদি দূরে থেকে শুধু উস্কানিয়ে দিয়ে যায়, তাহলে তার ফল তো সে ভোগ করেছে, আরো আরো খারাপ ফল ভোগ করবে। হুম। তার লোকগুলোকে সে আজকে বিপদে ফেলছে। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। কিন্তু তার আওয়ামী লীগের লোকগুলোকেও তো কেউ প্রটেক্ট করার দায়িত্ব বর্তমান সরকারের বা হ্যাঁ, রাষ্ট্রের। অবশ্যই। বাংলাদেশও প্রোটেক্ট করেছে তো। এইজন্যই তো তার ৯৫ ভাগ লোক এখানে আসছে, থাকছে, ব্যবসা করছে, সবকিছু করছে তো। হুম, হুম। জি, তাই না? অনেক ধন্যবাদ। মানে তার সাথে, সাথে আবার এটাও মামলা হচ্ছে বা মানে তারা সুবিচার পাচ্ছে না। এই একটা হ্যাঁ, অন্যায় বাস্তবতাও আছে। অন অন্যায় করলে মামলা হবে, সুবিচার না পেলে সেটার জন্য আবার কথা উঠবে। সবকিছু তথ্য প্রমাণ দিয়ে কথা বলতে হবে। কথা বুঝছেন? হুম, হুম। শুধু আন্দাজে মানে প্রচার করলে তো হবে না। কারণ কয়টা মামলা হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে, এই তথ্যগুলো আসতে হবে। তাইলেই সঠিকভাবে সেই জিনিসগুলোকে বিবেচনা করা জি, যাবে আরকি। নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা শুধু একটা একদম বিরাট ওই যে আলোচনার ব্যাপার। এআই এআই দিয়ে, শুধু এআই দিয়ে তুরাগ নদী লাল করে ফেললে হুম। এটা তো মানুষ না, বুঝে এআই ফেলবে দিয়ে যে তুরাগ নদী লাল এটা করে একটা ফেলার বাইরেও ৩ জনের মরদেহ উদ্ধার করার খবর 'প্রথম আলো' বলছে যে ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এটা 'প্রথম আলো' বলছে নৌ পুলিশ আর ফায়ার সার্ভিসের বরাত দিয়ে। এখন তুরাগ নদী এআই দিয়ে লাল করা হয়েছে সেটাও তো দেখাই যাচ্ছে সেটা একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু এই ঘটনাটা যদি ঘটে, কিছু তো ঘটেছে। যদি ঘটে বলছি না। আমি বলছি কি ঘটেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি বলছি না তো, আমি তো আপনাকে বলছি না যে ঘটনা ঘটছে না। হুম, 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 আমি বলছি ঘটনা কি ঘটেছে? কারা কাদের লাশ পাওয়া গেছে? এই তথ্যগুলো বলতে হবে, লাগবে। হুম। ঠিক আছে? আওয়ামী লীগের কয়জন জেলা সভাপতি আক্রান্ত হয়েছে? কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে? সেই জিনিসগুলো লাগবে। কে অপরাধী, কে অপরাধী না, সেই ডাটাটা আমাদের দরকার। কথা বুঝছেন? জি। আমরা আমরা সাংবাদিকদের যে সেই ডাটাটা আছে জায়গাটাতেই সেই ডাটাটা নিয়েও কোনো বিশ্লেষণ পাই নাই। আওয়ামী লীগের পুরো ডাটা তো এখন মানে নাইও বলতেও পারব না। নিশ্চয়ই কিছু ডাটা কোথাও না কোথাও পাওয়া যাবে। সাংবাদিক, আপনি যাদেরকে সাংবাদিক বলছেন তারা আমার মনে হয় না যে তারা সাংবাদিক। তারা অনেকেই মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের নেতা হিসেবে তারা অনেক অত্যাচার অন্যায় করেছেন। প্রেস ক্লাব দখল করেছেন, পত্রিকা অফিস দখল করেছেন, পত্রিকার এইজন্য হত্যা সম্পাদকদের, মামলায় আসামি। এগুলো বলতে গেলে অনেক কথা। হুম, হুম। ঠিক আছে? সুতরাং এখনো তো অনেকে আপনি দখল যাদের করেছেন। সাংবাদিক একটু আগেই কথা হচ্ছিল যে বিএনপি জামাতে বা যারা বিজয়ী তারা এখন মিডিয়াগুলো দখল করে ফেলেছেন। এটাই তো আমি আপনাকে বলছি তো। আমি তো হ্যাঁ, আপনাকে বলছি তো, আমিই তো বলেছি দখল হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দখল তো আপনি দখল করেছেন তো? ফলে এদের বিরুদ্ধেও একসময় হত্যা মামলা হবে? কাদের বিরুদ্ধে? মানে এই যে তারাও দখলদারি করেছেন মানে তাদেরকে আসলে হত্যার সাথে সম্পৃক্ত কোথায় বুঝতে পারলাম না। কিন্তু তারা দখল করেছেন এই বিষয়গুলো আসলে অনেক কিছুই দেখা গেছে। ফলে তাদের বিরুদ্ধে এখন হত্যা মামলা বা হত্যার চেষ্টা মামলার আসামি তারা। ভাই হয়েছে না? আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে এই মানে মানে এতিমের টাকা আত্মসাতের মামলা হয়েছে না? হুম, আপনি হয়েছে। কি আপনি হয়েছে কি তো। এগুলো ভুলে যাচ্ছেন না কেন এত নিশ্চয়ই না, সহজে? নিশ্চয়ই না। সেটা তো হয়েছে তো। ফলে সেইজন্যই এখন বলছি, এখনো হবে সেইজন্যই আরকি। বলছি যে হ্যাঁ, মানে আমি তো সেটাই বলছি। এখন যে হবে না সেটা বন্ধ করার জন্য আপনাকে তওবা করতে হবে আগে। আপনাকে আগে বলতে হবে যে আমি যেটা করেছি ভাই ভুল করেছি, আপনারা এই ভুলটা কইরেন না। তাহলে আপনাদেরকেও ভবিষ্যতে একই রকম হইতে হবে। এই কথাটা বলতে হবে। আমরা এই কথাটা বলেছিলাম কিন্তু আমাদের কথাটা শোনেন নাই। কোনো আমরা শেখ একটা দল কি হাসিনাকে রাজনীতিতে বলেছিলাম আজ পর্যন্ত তওবা করেছে? তওবা করার কোনো সংস্কৃতি আছে? মানে ধরেন ৭১ এর জন্য কি জামাতও তওবা করেছে কখনো? না, জামাত তওবা করে নাই তো। সেজন্যই তো জামাতের পরিণতি এরকম হয়েছে। ঠিক আছে?
জামাত তওবা করে নাই বলেই তো বিরোধী দলে জামাতের আছে। এতগুলো লোকের ফাঁসি হয়েছে। হুম। জামাতের এতগুলো লোকের ফাঁসি হয়েছে, জামাতের লোকদেরকে একবার বিএনপির নির্যাতনের শিকার হতে হয়েছে, একবার আওয়ামী লীগের নির্যাতনের শিকার হতে হয়েছে, এগুলো তো হয়েছে। তো আওয়ামী লীগ যদি জামাত হইতে চায় তাহলে সে 50 বছর পরে একবার বিরোধী দলে আসবে, অসুবিধা আচ্ছা, কি? মানে সেটা স্পষ্ট মেনে নিতে এখন হবে ওই তাকে। যে টাইম, রাত পোহাতে কত বাকি, টাইম ইজ দ্য বেস্ট হিলার বলে মনে হচ্ছে এখন, মানে ওদের জন্য। আওয়ামী লীগ যদি জামাতের পথে যাইতে চায় তাই আওয়ামী লীগ যাবে, অসুবিধা কি? জি, একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনার সাথে কথা বললাম। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, সাথে থাকবার জন্য।